আপুর কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো এটা আপুকে জানাও, ক্লাসে বন্ধুদেরকে নিয়ে আসো, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একসাথে ক্লাসটা শুরু করে দিব। তো আজকে আমরা পড়ব শ্বসন ও শ্বাসক্রিয়া। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা আমাদের শারীরতত্ত্বের তৃতীয় অধ্যায়। শারীরতত্ত্বের আর কি, উদ্মানব শারীরতত্ত্বের তৃতীয় অধ্যায়, কিন্তু আমাদের মূল বইয়ের আমাদের পঞ্চম অধ্যায় এটা। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব সবাই যুক্ত থাকার জন্য, এবং দ্রুত সবাই এই জন্য কি করতে হবে, ক্লাসটাকে আমরা শেয়ার করে দিব, বন্ধুদেরকে নিয়ে আসবো, একসাথে সবাই মিলে ক্লাস করব। হ্যাঁ, বায়োলজি মানে ঐশী আপু হলে ঐশী আপুর নামের বানানটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো যারা যারা ক্লাসে জয়েন করছো তারা আপুকে একটু জানাও যে আপুর কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো, কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা বা ভিডিও রিলেটেড কোনো ইস্যু হচ্ছে কিনা সেটা আপুকে জানাই দিবা দ্রুত। ওয়ালাইকুম আসসালাম। তো একটু আপুকে জানাই দাও যে আপুর কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, বা ভিডিও আটকে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু জানাই দাও, আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দিব। ওকে। আর যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই তারা সবাই শেয়ার করে দিবা, এবং ক্লাসে বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা। ওকে, আজকের ক্লাসের শেষে তিনজনকে আপু ক্লাসের উপস্থিতি প্লাস তার রেসপন্স সব কিছুর উপর ভিত্তি করে তোমাদের তিনজনকে আমি তিনটা স্পেশাল গিফট দেওয়া হবে। তাই চেষ্টা করবা সবাই একটু ক্লাসে থাকার জন্য, এবং কারো ক্লাসে থাকার উদ্দেশ্য যাতে গিফটটা না হয় সেটা একটু এনশিওর করবা। পড়তে আসছো যাতে পড়তেই থাকো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করে দিই। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের কি পঞ্চম অধ্যায় এটা, তাই না? আমাদের হচ্ছে এটা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। যদি আমরা মানব শারীরতত্ত্ব চিন্তা করি, যে মানব শারীরতত্ত্বটা শুরু হয়েছে সেই দিক থেকে আমাদের এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায়টা ছিল পরিপাক ও শোষণ, তৃতীয় অধ্যায় ছিল আমাদের রক্ত, আর তৃতীয় অধ্যায় হচ্ছে এই শোষণ, সরি শ্বসন, নট শোষণ, শ্বসন। তো শ্বসন থেকে আমরা বুঝতে পারতেছি এটা কি, এখানে হচ্ছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কথা বলবো, তাই না? এই যে আমরা যারা বেঁচে আছি তারা সবাই কি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, এই দুইটা জিনিস এটা আমরা সবাই ছোট থেকে পড়ে আসতেছি, তাই না? যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, দেন সে কি করতেছে, এক মুহূর্তে সে অক্সিজেন তৈরি করে সে অক্সিজেনটাকে হচ্ছে পরিবেশে ছেড়ে দিতেছে, পরিবেশ থেকে আবার সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, সে যে অক্সিজেন ছেড়ে দিচ্ছে সে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। এখন উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইডটা পাচ্ছে সেটাও আবার আমরা সহ সমস্ত প্রাণীগুলো বের করতেছি। তো এই যে প্রসেসটা আমরা বের করছি কিছু, আবার কিছু আমরা ইনহেল করতেছি, এই পুরো প্রসেসটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র এই প্রক্রিয়াটা না, প্রক্রিয়ার পাশাপাশি কি, প্রক্রিয়ার পাশাপাশি হচ্ছে আমার এই প্রসেসের সাথে এই শ্বসন আমাদের বা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বা যতগুলা অর্গান আমাদের আছে সবগুলা নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এখানে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলোর কারণে আমার কি কি রোগ হতে পারে এগুলা নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, তো আমরা শুরু করে দিচ্ছি। তো শুরু করতে গেলে একটা কিছু নিয়ে যদি আমি পড়তে যাই, সবার আগে কি লাগে, তার সংজ্ঞা লাগে, তাই না? যে এই যে জিনিসটা পড়তেছি তার পরিচয়টা লাগবে। সংজ্ঞা মানে কি, সংজ্ঞা মানে হচ্ছে পরিচয়, যে এই বান্দা কই থেকে আসছে বা সে কি কেন, এই জিনিসগুলো লাগে। তো দেখো শ্বসন কাকে বলে, এটা কিন্তু তোমাদের ক নাম্বারে আসে। শ্বসন কাকে বলে এই প্রশ্নটা তোমাদের ক নাম্বারে চলে আসে মাঝে মধ্যে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। এই রাসায়নিক প্রক্রিয়াতে কি হবে, আমরা যে অক্সিজেনগুলো গ্রহণ করতেছি, এই অক্সিজেনগুলো গ্রহণ করার ফলে কি হবে, দেখো এটা গ্রহণ করার ফলে আমাদের যে খাদ্য বস্তুগুলা, এই খাদ্যের স্থিতিশক্তিগুলা কিসে হবে, এটা হচ্ছে আমাদের গতিশক্তি আর তাপশক্তিতে রূপান্তর হচ্ছে। আমরা তো জানি যে আমরা খাবার খাইতেছি, সেই খাবারের পুষ্টি উপাদানগুলা মেইনলি আমাদের রক্তের সাথে বাহিত হয়ে কি হয়, সমস্ত কোষের মধ্যে পৌঁছে যায়, এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে যে খাবার যে খাচ্ছি, খাবারের পুষ্টি উপাদান বলতে কি, মেইনলি খাদ্য সার যেটাকে আমরা বুঝি, সেই খাদ্য সারগুলা যায়। ওই খাদ্য সারগুলা কি করে, যে কোষের মধ্যে যাইতেছে সেই কোষের মধ্যে গিয়া কি বলে, আচ্ছা আমি চলে আসছি, আমি তোমার শক্তি হিসেবে আসতেছি। তো শক্তি দিয়ে কি করবে, ওই কোষগুলা হচ্ছে সতেজ থাকবে, কোষগুলা কাজ করতে পারবে। এখন শুধু খাবার খাইলে তো হয় না, আমরা মানুষটা যদি শুধুমাত্র খাবার খাই,
বাঁচতে পারবো, শুধু খেয়ে বাঁচতে পারবো না, বাঁচার জন্য আমাকে নিঃশ্বাস নিয়ে নিতে হবে। আমি যদি চিন্তা করো, যদি আমি 1 মিনিটের মতো দম আটকায় রাখি, 1 মিনিট 1 সেকেন্ডে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে। তোমরা কেউ দেখবা যে 20 থেকে 25 সেকেন্ড পরে দম আটকায় রাখতে পারতেছো না। তো এরকম মনে করবা কোষেরও হচ্ছে খাবারও লাগতেছে, খাবার খাওয়ার পরে তার বেঁচে থাকার জন্য অক্সিজেনটাও লাগতেছে। কোষের ক্ষেত্রে আমরা কিন্তু রক্তের অধ্যায়ে একটা জিনিস পড়ছিলাম, দেখো আমরা একটু রিলেট করি। রক্তের অধ্যায়ে কি পড়ছিলাম? হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, তাই না? তো হার্ট ফেলিওর আর হার্ট অ্যাটাকের মধ্যে কি হয়েছিল? হার্ট অ্যাটাকটা প্রথমে হয়। হার্ট অ্যাটাক কি হবে? যদি তোমার যে রক্তনালিকা ছিল, আমরা আগের অধ্যায়টা একটু রিক্যাপ করি, ঠিক আছে? মনে করো আমাদের হচ্ছে এটা একটা রক্তনালিকা, এটার মধ্যে কি বা রক্তবাহিকা, এটার মধ্য দিয়ে কি হবে? এটার মধ্য দিয়ে হচ্ছে রক্ত আসা যাওয়া করতেছিল। তো রক্ত, এটা মনে করো আমাদের হচ্ছে রক্তকণিকাগুলা, এরা হচ্ছে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। দেন আমাদের কিছু পরিমাণের শ্বেত রক্তকণিকা, কিছু অনুচক্রিকা, ঠিক আছে? এই মনে করো আমাদের হচ্ছে রক্তবাহিকার ভিতর দিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের রক্তগুলা আসা যাওয়া করতেছিল। এখন যদি আমাদের এই যে রক্তবাহিকাটা আছে, রক্তবাহিকার মধ্যে কোনোভাবে কোলেস্টেরল জমা হয়, এখন এই পুরাটাই তো রক্তবাহিকা, কোলেস্টেরল জমা হইতে গেলে কোলেস্টেরলের নিজের আলাদা করে একটা জায়গা তার ক্রিয়েট করা লাগবে, যে আমি এক জায়গাতে বসবো, বসার জন্য আমার আগে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। এখানে অনেকগুলা মনে করে এদের প্রত্যেককে হচ্ছে আমি মানুষ হিসেবে চিন্তা করলাম। তুমি একটা জায়গাতে লিফটে উঠবা, লিফটে উঠার ক্ষেত্রে তো আমরা সবচেয়ে বেশি ধাক্কাধাক্কি করি, তাই না? তখন কি হয়? লিফটে উঠতে গেলে যদি মনে করো মানুষ অনেক উঠে গেছে, তবুও তুমি চেষ্টা করবা কি, তুমি সবাইকে চাপ দিয়া যাতে তুমি লিফটের ভিতরে ফিট হইতে পারো। তো ওই কোলেস্টেরলটা হচ্ছে ওই লিফটে ওঠার জন্য ওই কাজটা করবে, যে এখানে যারা যারা দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে হচ্ছে সে একটা চাপা দিবে, চাপা দিয়ে বলবে কি, আপনারা যখন এতগুলা মানুষ উঠতে পারছেন, তাহলে আমিও উঠতে পারবো, আমাকেও নিয়ে আপনি যাইতে পারবেন। এই জন্য সে কি করবে, সুন্দর করে এখানে হচ্ছে সে নিজের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করে রাখছে। এখন সে যে নিজের জন্য জায়গাটা তৈরি করে রাখলো, তৈরি করার ফলে কি হয়েছে দেখো, এখানে আগে যেই রক্তকণিকাগুলো এই যেই পরিমাণ যাইতে পারতো, সে যখন নিজের জন্য জায়গা তৈরি করে নিছে, নিজের জন্য জায়গা তৈরি করার পরে কিন্তু ওই পরিমাণের রক্ত আমার হৃৎপিণ্ডে যাইতে পারতেছে না। তো যেহেতু হৃৎপিণ্ডের কাজটা কি বলতো, সে হচ্ছে আমাদের ফুসফুস পর্যন্ত রক্তগুলা পৌঁছায় দিবে। কি ধরনের রক্তগুলা পৌঁছায় দিবে? প্রথমে হচ্ছে আমার, যদি আমি চিন্তা করি, প্রথমে সে কি করবে? প্রথমে হচ্ছে আমার ডান অলিন্দ, আমরা সাইকেলটাকে একটু দেখি। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে ডান অলিন্দ থেকে, ডান অলিন্দে দিয়া হচ্ছে আমার কই যাবে? ডান অলিন্দ দিয়ে রক্তটা হচ্ছে প্রথমে আমার যাবে হচ্ছে ডান নিলয়, তাই না? এখানে একটা কপাটিকা ছিল, কপাটিকার নাম কি? কমেন্টে বলো তো। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা ছিল, সেই কপাটিকাটার নাম কি? ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যে কপাটিকা আছে, সেই কপাটিকাটার নাম কি একটু বলো। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা ছিল, সেই কপাটিকার নাম কি? একটু বলার চেষ্টা করো। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা আছে, সেই কপাটিকার নাম কি? ডান অলিন্দ, এই তো বাইকাসপিড যেগুলা বলছো, ধরে মাইট দিব, 2 দিন পরে পরীক্ষা। তো পরীক্ষার আগে আপনারা এখন কোন জায়গাতে বাইকাসপিড আর কোন জায়গাতে ট্রাইকাসপিড, সেই জায়গা নিয়ে কনফিউশন। বাইকাসপিড কপাটিকা হচ্ছে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে, আর ট্রাইকাসপিড কপাটিকা হচ্ছে আমার ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে। এখানে হচ্ছে 3 পাতাযুক্ত বা 3 পত্রী কপাটিকা, যেটা 3 পত্রী কপাটিকাটা থাকবে হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে। প্রথমে লাল কালি দিয়ে লিখছিলাম, এখন নীল কালি দিয়ে লিখছি। এটার মানে হচ্ছে আমরা সব সময় আমাদের হৃৎপিণ্ডের মধ্যে নীল রংটাকে বুঝাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বুঝাইতে, ঠিক আছে? আর লালটাকে বুঝাই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বুঝাইতে। তাহলে ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে কি কাহিনী
পানি হইতেছে, এখানে আমার মেইনলি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা পরিবহন হইতেছে। আচ্ছা, তো ডান অলিন্দ আর ডান হিলার মাঝখান দিয়ে হচ্ছে কি করতেছে, তারা প্রবাহিত হচ্ছে, মাঝখানের দরজা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তারপরে এই রক্তটা কোথায় যাবে, সরাসরি ফুসফুসে যাবে। ফুসফুসে যাওয়ার পরে কি হবে, ফুসফুস হচ্ছে এইটাকে বিনিময় করবে। যেমন দোকানদারে আমরা টাকা দিই, টাকা দিলে দোকানদার কি করে বলতো, দোকানদার হচ্ছে সেই টাকার বিনিময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের পণ্য দেয়। ফুসফুস হচ্ছে সেই দোকানদার, সে হচ্ছে বললো ঠিক আছে তুমি আমার কার্বন ডাই অক্সাইড দিবা, বিনিময়ে আমি তোমাকে কি দিব, বিনিময়ে আমি তোমাকে অক্সিজেন দিব। তখন কি করবে, ফুসফুস হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, এখানে হচ্ছে আমরা কি বলি বিনিময় বলতে পারি, গ্যাসীয় বিনিময় বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ওইটা হবে কোথায়, ফুসফুসে হবে। ফুসফুসে হওয়ার পরে কি হবে, ফুসফুস থেকে রক্তটা আসবে কোথায়, বাম অলিন্দে। বাম অলিন্দে আসলো। বাম অলিন্দে যখন আসছে, লাল কালার দিয়ে কি বুঝেছি, এই রক্তটা কিরকম, এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। বাম অলিন্দ থেকে রক্ত আবার কোথায় আসবে, রক্ত আসবে হচ্ছে বাম নিলয়ে। এইখানে কোন কপাটিকাটা, এইখানে হচ্ছে আমার বাইকাসপিড কপাটিকা। তো বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসলো, তারপরে হচ্ছে আমার অ্যাওয়ার্টার মাধ্যমে সমস্ত শরীরে চলে গেছে। তো এতটুকু আমার দরকার। তো এই যে সমস্ত শরীরে গেল, সমস্ত শরীরে বলতে কি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গেছে, সে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে প্রত্যেকটা টিস্যুর মধ্যে গেছে, প্রত্যেকটা টিস্যু থেকে প্রত্যেকটা কোষের ভিতরে গেছে, তাই তো। তখন যখন আমার প্রত্যেকটা কোষ যখন অক্সিজেনটা পাইছে, আবার রক্তের মাধ্যমে কি আছে, রক্তের মধ্যে হচ্ছে সে খাদ্যবস্তুগুলা বা তার খাদ্য সারগুলা, খাদ্য সারকে আমরা কি বলি, পুষ্টি বলি, পুষ্টি উপাদান পাইছে, তাহলে সে অক্সিজেনও পাইছে, খাবারও পাইছে। তখন কি করবে, সে হচ্ছে খুশি হয়ে গেছে, অনেক বেশি খুশি হয়ে গেছে। খুশি হয়ে কি করবে, সে হচ্ছে অনেক খুশিতে দৌড় দিছে, তাহলে কি সে হচ্ছে গতিশক্তি পাইছে, বলতে পারি হচ্ছে সে গতিশক্তি পাইছে। আর যখন কেউ দৌড় দিবে, দৌড় দিলে কি হবে, সে ঘামবে, মানে কি তার গরম লাগতেছে, তাহলে গতির পাশাপাশি কি আসবে, তার তাপ। তাহলে গতি আর তাপ শক্তি রূপে মুক্ত করতেছে। উপজাত হিসেবে কি করতেছে, কার্বন ডাই অক্সাইডের পানি উৎপাদন করতেছে। তো নর্মালি চিন্তা করো, যদি তুমি দৌড় দাও, দৌড় দিলে কি হবে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসের গতিটাও বাড়বে, তাই না, তুমি তখন অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকবা, কারণ তোমার দেহ তখন কি করতেছে, তোমাকে সেই পরিমাণ শক্তি তুমি খরচ করতেছো, সেই শক্তিটাকে কভার করার জন্য তোমার বডিও তোমার সাথে কাজ করতেছে। তো কি হবে, তুমি দৌড়াইতেছো, দৌড়ানোর ফলে তোমার দেহ থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার পরিমাণও বাড়তেছে, আবার অক্সিজেন গ্রহণ করার পরিমাণও বাড়তেছে। তো উপজাত বলতে মেইনলি কি বুঝতেছি, যেটাকে আমরা বের করে দিতেছি, তাহলে কার্বন ডাই অক্সাইডটা বেশি বের হবে। আর তুমি দৌড়াইলে কি হবে, তুমি ঘামবা বেশি, তাই না, তাহলে ঘাম জিনিসটা কি, পানি। তাহলে তুমি উপজাত হিসেবে কি বের করতেছো, বা তোমার দেহ থেকে কোনটা বের করে দিতেছো বেশি বেশি পরিমাণে, কার্বন ডাই অক্সাইডটা বের করে দিতেছো, সাথে সাথে পানি বের করতেছো। তাহলে আমরা শ্বসনের সংজ্ঞাটা কি বলতে পারি, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেহেতু এটা আমার শরীরের ভিতরে হইতেছে। এই প্রক্রিয়াতে কি হইতেছে, আমি অক্সিজেন নিতেছি। অক্সিজেন কই থেকে নিতেছি, পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করতেছি। গ্রহণ করার ফলে কি হবে, এই অক্সিজেনটা আমার দেহের ভিতরে যাবে, ভিতরে গিয়ে সে হচ্ছে যে কোষের ভিতরে কোষের গতিশক্তি বাড়াইতেছে। কোষের আবার কি করতেছে, সে কোষের গতিশক্তির পাশাপাশি তাপ শক্তিও বাড়াইতেছে। তো বাড়াইলো, মনে করলাম আমরা দৌড় দিছে, সে দৌড় দেওয়ার ফলে কি হইলো, তার দেহ থেকে বের হয়ে যাবে কিছু জিনিস। তো আমার দেহ থেকে কি বের হলো, পানি বের হইতেছে আর কার্বন ডাই অক্সাইড বের হইতেছে, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়াটাই, পুরো প্রক্রিয়াটা আমি কি বলতেছি, শ্বসন বলতেছি। তো এই শ্বসনের সংজ্ঞাটা আমরা ক্লিয়ার, আমরা কিন্তু অনেক কিছু জিনিস এখানে পড়ছি। শ্বসনের সংজ্ঞা ক্লিয়ার কিনা, গল্প আকারে যদি কারো মনে রাখতে ইচ্ছা না করে, সে গল্প আকারে মনে রাখতে পারে না, আমি জাস্ট এটা যাদের মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য জিনিসটা বলছি। আচ্ছা, এখন এই শ্বসনতন্ত্র সমস্ত প্রাণীরই আছে, যারা জিন্দা প্রাণী, যারা শ্বাস প্রশ্বাস নেয়, তাদের সকলেরই শ্বসনের একটা পার্ট আছে। উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে কিন্তু গাছেরও শ্বসনের একটা পার্ট আছে, তাই না। তাহলে যারা জীবিত আছে, তারা সবাই নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তাদের প্রত্যেকেরই হচ্ছে শ্বসনতন্ত্রটা আছে। আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে কি, তাদের হচ্ছে যে শাসনিক প্রক্রিয়াগুলো, সেগুলো তাদের মতো চলতেছে। এখন আমাদের মানুষেরটা কি, উন্নত বলতে পারি আমরা, উন্নত শ্বসনতন্ত্র। এখন মানুষের সেই শ্বসনতন্ত্রটাকে হচ্ছে আমি তিনটা ভাগে ভাগ করতে পারতেছি। তিনটা ভাগ কি কি, একটা হচ্ছে বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, যে আমি শ্বাস নিতেছি আর শ্বাস বের করতেছি, মেইনলি অক্সিজেন নিতেছি, কার্বন ডাই অক্সাইড বের করতেছি, যেই অঙ্গগুলো আমার এখানে ইউজ হইতেছে সেগুলো একটা। দেন বায়ু পরিবহন হচ্ছে, মেইনলি আমার আসা যাওয়া করতেছে যে রাস্তা দিয়ে, এটা একটা অংশ।
আরেকটা হচ্ছে যেখানে মেইনলি আমার শ্বসনটা হবে, ওইটা আরেকটা পার্ট। তো এই তিনটা পার্টে হচ্ছে আমাদের মানুষের শ্বসন তন্ত্রটাকে আমরা ভাগ করতে পারতেছি। এখন দেখি তিনটা পার্টের ভিতরে কি কি আছে। তো প্রথমে যদি বলি বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, মানে যেখানে আমি বাতাসটা ভিতরে নিতেছি, মানে কি কি ধরনের বাতাস নিব বলতো, আমরা অক্সিজেন যুক্ত বাতাসটা ভিতরে নিতেছি, আর বের করব কি কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা বের করে দিতেছি। এই প্রসেসটার সাথে কোন কোন অঙ্গ জড়িত আছে? সম্মুখ নাসারন্ধ্র, আমার সম্মুখ নাসারন্ধ্র, দেন নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, আর হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র না ষড়যন্ত্র, এগুলো আরো বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। এই যে পার্টগুলো দেখতেছো এগুলো না তোমাদের এমসিকিউতে আসে, এইগুলাই এমসিকিউতে আসে। তাহলে কি বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, আপুর সাথে সাথে একটু পড়ো। সেটা হচ্ছে কি, আমি শ্বাস নিব, নাকটা আমার হচ্ছে, যদি এটা মনে করো তোমার নাক হয়, মনে করো এটা হচ্ছে তোমার নাক, তাহলে তোমার একদম সম্মুখ নাসারন্ধ্র, নর্মালি নাকের যে ছিদ্রটা আমরা দেখি, তো ওই ছিদ্রটারে বলতে পারি রন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র, সামনেরটা সম্মুখ নাসারন্ধ্র, রন্ধ্র বলতে তো আমরা বুঝি ছিদ্র, তাহলে সামনের দিকে যে ছিদ্রটা আছে সেটা সম্মুখ নাসারন্ধ্র দিয়ে আমার বাতাসটা ভিতরে ঢুকতেছে। দেন কি আছে, নাসা গহ্বর, এটা যদি নাক হয়, এটা যদি নাক হয়, এটা যদি সম্মুখ নাসারন্ধ্র হয়, এটা সম্মুখ নাসারন্ধ্র হলে তাহলে এই বাতাসটা তো গিয়া ভিতরে বসবে কোথাও একটা প্রথমে, তাই না? বাতাসটা গিয়ে বসলো, তো যেই জায়গাতে বসছে, যে একটা গর্তের মতো জায়গাতে গিয়ে বসছে, নিজের নাকে লাইট ধরে দেখতে পারো একটা খালি জায়গা, ওইটারে আমি কি বলতে পারি, নাসা গহ্বর। আমার নাকের ভিতরে যে খালি জায়গাটা আছে বা একটা গর্তের মতো জায়গা আছে, এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি হচ্ছে আমি নাসা গহ্বর। তো সম্মুখ রন্ধ্র দিয়ে বাতাস ঢুকলো, সে নাসা গহ্বরে বসলো, এরপরে আমার পিছনের দিকে আরেকটা জায়গা আছে, পিছনের দিকে আরেকটা গর্তের মতো জায়গা আছে, একটা ছিদ্র আছে, গর্ত না ছিদ্র, সেটার আমি কি বলবো, সেটারে বলবো পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে আমার এটা কি হবে, আমার এই বাতাসটা আমার নাসা গলবিলে যাবে। নাসা গলবিল জিনিসটা কি, আমার নাকের যে এরিয়াটা আছে, নাকের এরিয়া পাস করে গেল, সে নাকের এরিয়া পাস করে গিয়া সে হচ্ছে গলবিলের এরিয়াতে সে ঢুকতেছে, মানে জিনিসটা হচ্ছে এক জায়গা শেষ, বাংলাদেশের শেষ, ইন্ডিয়ার শুরু, এরকম। তাহলে এই নাসা গলবিল দিয়ে আমি বুঝতেছি নাকের শেষ, গলবিলের শুরু। কিসের শেষ? আমার হচ্ছে নাকের শেষ আর হচ্ছে গলবিলের শুরু। আচ্ছা, নাকের শেষ, গলবিলের শুরু। গলবিলটা কি আমার হচ্ছে ফ্যারিংস, তাহলে আমার কি, আমার হচ্ছে ন্যাজো ফ্যারিংস। আমরা নেজাল বা নস্ট্রিল বলি হচ্ছে নাকের এরিয়াটাকে, নেজাল বা নস্ট্রিল বলতেছি নাকের এরিয়াটাকে, আর ফ্যারিংস হচ্ছে গলবিল। তাহলে নেজাল ক্যাভিটি শেষ, আমার গলবিলীয় এরিয়াটা শুরু। তাহলে ওইখানে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে আমি আমার সেই গলবিলীয় এরিয়াতে যাইতেছি, আমার বাতাসটা তখনও যাইতেছে। এরপরে কি, এরপরে হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রে কি হবে, এই যে বাতাসগুলা ভিতরে ঢুকতেছে, এই বাতাসগুলা হচ্ছে আমার এই ষড়যন্ত্রের মধ্যে বা ভোকাল কর্ডের মধ্যে গিয়ে সে ঠাস ঠাস করে বাড়ি লাগতেছে। এই বাড়ি লাগার কারণে কি হবে, আমার আওয়াজ সৃষ্টি হবে। তাহলে এই বাতাস হচ্ছে গলবিল, আমার ষড়যন্ত্র পর্যন্ত যাওয়া পর্যন্তই কি আমার বায়ু ত্যাগ আর গ্রহণ, মানে গ্রহণ অঞ্চলের অন্তর্ভুক্ত এতটুকু। তাহলে কি কি, প্রথমে বাতাসটা ঢুকলো, সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বাতাসটা ঢুকলো, এক নাম্বার। দুই নাম্বারে কি, সে বাতাসটা গিয়ে বসলো একটা গহ্বরের মতো জায়গাতে বা একটা গুহার মতো জায়গাতে, সেটা হচ্ছে কি নাসা গহ্বর। তাহলে সম্মুখ নাসারন্ধ্র থেকে নাসা গহ্বরে গেল বাতাসটা, দেন কি পশ্চাৎ নাসারন্ধ্রে ওই বাতাসটা আবার হচ্ছে, মানে কি পিছনের দিকে আরেকটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে বাতাসটা আবার সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পরে কি পাইলো সে, সে সামনের দিকে যাওয়ার পরে নাসা গলবিল, মানে সে নাকের এরিয়া শেষ করে গলবিলীয় এরিয়ার দিকে প্রবেশ করার একটা দরজা পাইছে, সেই দরজাতে গিয়ে বাতাসটা গেল। ওইখান থেকে আরেকটু সামনে যাওয়ার পরে সে ষড়যন্ত্রের মধ্যে গিয়ে ধাক্কা খেলো, বা ভোকাল কার্ডের মধ্যে গিয়ে সে বাতাসটা ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার ফলে কি হয়েছে বলতো, আমরা যখন কথা বলতে যাই বা কিছু করতে যাই, তখন ওইখানে আওয়াজটা সৃষ্টি হয়। তাহলে একটা পার্ট গেল। দেন দুই নাম্বার পার্ট কি, বায়ু পরিবহন অঞ্চল। এই যে বাতাসটা আমার গলবিলীয় এরিয়াতে গেল, গলবিলীয় এরিয়াতে যাওয়ার পরে এই বাতাসটারে তো আরো সামনে যাইতে হবে, সে তো শুধুমাত্র আমার গলার মধ্যে আটকে থাকলে হবে না, তাকে ফুসফুস পর্যন্ত যাইতে হবে, তাই না? ফুসফুস পর্যন্ত না গেলে এই বাতাসটারে কেমনে আমি এক্সচেঞ্জ করব, বা হৃৎপিণ্ডের মাধ্যমে কেমনে আমার পুরো বডিতে এই যে চক্র আছে অনেকগুলা, এই সার্কুলেশনগুলা, চক্র না জিনিসটা হচ্ছে সার্কুলেশনগুলা আমার কমপ্লিট হবে। তাহলে আমার ফুসফুস পর্যন্ত রক্তটানে নিয়ে যাইতে হবে। তো এটার জন্য কে সাহায্য করবে, প্রথমে হচ্ছে ট্রাকিয়া।
এই ট্রাকিয়াটা কি? ট্রাকিয়াটা হচ্ছে এটা পাইপের মতো জিনিস, একটা পাইপের মতো জিনিস। ট্রাকিয়াতে গেল, ট্রাকিয়া থেকে আরেকটা ছোট পাইপ হচ্ছে কি ব্রঙ্কাই, মানে ট্রাকিয়াটা হচ্ছে বড় পাইপ, ওই বড় পাইপ থেকে হচ্ছে বাতাসটা বড় পাইপ দিয়ে গিয়া তারপরে ব্রঙ্কাই নামক ছোট পাইপে ঢুকছে। তো ছোট পাইপে ঢুকার পরে একদম লাস্টের দিকে আরো কিছু কিছু ছোট ছোট ভাগ, সেটারে আমি কি বলতেছি, সেটারে বলতেছি প্রান্তীয় ব্রঙ্কিউল। জিনিসগুলো বিস্তারিত আসবে, জাস্ট আমরা হালকা করে একটু ধারণা নিতে থাকি, ঠিক আছে? তাহলে পরিবহন অঞ্চলের মধ্যে কি আমার ব্রঙ্কিউল জিনিসটা যুক্ত আছে বলতে পারি। তাহলে এই ব্রঙ্কিউলের মধ্যে বা ব্রঙ্কাই, প্রথমে হচ্ছে ট্রাকিয়া, বড় একটা মোটা পাইপ। যদি আমরা ফুসফুস চিন্তা করি, ফুসফুসের মধ্যে কি, যদি ফুসফুস দেখি, ফুসফুসে ঢুকার আগে আমার এরকম এরকম যেই পাইপের মতো যে জিনিসটা আছে সেটারে আমি কি বলি, সেটারে বলতেছি হচ্ছে ট্রাকিয়া, সেটারই বলতেছি কি ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা হচ্ছে কি করবে, দুই ভাগ হবে। দুই ভাগ কেন হবে বলো তো? দুই ভাগ হবে হচ্ছে আমার ফুসফুস কয়টা, ফুসফুস তো দুইটা, তাই না? দুইটা ফুসফুসে ঢুকার জন্য আমার এটা দুই ভাগ হইলো। তাহলে এই যে দুইটা ভাগ হয়েছে, যে দুইটা ভাগরে আমি কি বলতেছি, দুইটা ভাগরে বলতেছি হচ্ছে আমি ব্রঙ্কাস। দুইটা ভাগরে কি বলতেছি, দুইটা ভাগরে বলতেছি ব্রঙ্কাস। তারপরে এগুলা হচ্ছে আমার আরো ছোট ছোট ভাগ হবে, সেগুলারে বলবো কি প্রান্তীয় ব্রঙ্কাস, ব্রঙ্কিউল নট ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল। তাহলে এগুলা কি বায়ু পরিবহন অঞ্চলের অংশ। এটাও এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে, নিচের কোনটা বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয়, অংশ নয় হিসেবে আসে। দেখো তিনটা অপশন আছে, মানে আমার কি, আমার এখান থেকে একটা রেডি এমসিকিউ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শ্বসন অঞ্চল। এখন মেইন প্রক্রিয়াটা আমার হচ্ছে, মেইন প্রক্রিয়াটার সাথে কোন কোন অঙ্গগুলা জড়িত? প্রথমে হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, দেন হচ্ছে কি অ্যালভিউলার নালী, দেন হচ্ছে অ্যাট্রিয়াম, দেন অ্যালভিউলার থলি, আর হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাসটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যালভিউলাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে গেল মানুষের শ্বসনতন্ত্রের মধ্যে কি কি অংশ আছে সেটা আমরা জানলাম। এখন আমরা আরেকটু বিস্তারিততে যাব। আচ্ছা, আমাদের আকাশ ভাইয়া চলে আসছে। আকাশ ভাইয়া নিজেকে ছোট বলে দাবি করছে, তিনি নিজেকে ছোট বলে দাবি করে বলতেছে যে উনি আমার ক্লাস নিয়মিত করে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার ক্লাস নিয়মিত করেন, তার জন্য অনেক বেশি ধন্যবাদ। কিন্তু আপনার নিজেকে ছোট বলে দাবি করাটা আমি আসলে একসেপ্ট করতে পারলাম না। ক্লাসটা আবার শুরু হয়ে গেছে, তো দেখো আমরা শুরু করে দিই। আমরা প্রথমে কি পড়ছি, আমরা হচ্ছে শ্বসন কাকে বলে সেই প্রসেসটা বুঝছি। শ্বসনের সাথে জড়িত আমাদের কোন কোন অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর নাম আমরা জানলাম। যে আমাদের কি, আমাদের পুরো শ্বসন তন্ত্রটাকে, মানুষের শ্বসন তন্ত্রের কথা আমরা বলতেছি, মানুষের শ্বসন তন্ত্রকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, যে কোন জায়গা দিয়ে আমার বাতাসটা ঢুকতেছে, অক্সিজেনযুক্ত বাতাসটা ঢুকবে আর কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা বের হয়ে যাবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, যেই জায়গাটা দিয়ে আমার এই যে অক্সিজেন যুক্ত বায়ুটা আছে বা কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ুটা আছে সেটা পরিবহন হচ্ছে, চলাচল করতেছে। এবং আলটিমেটলি আমাদের আরেকটা কি আছে, শ্বসন অঞ্চল, যেখানে কি আমাদের মেইন শ্বসন ক্রিয়াটা হচ্ছে। তো এই তিনটা অঞ্চলে ভাগ করলাম, এবং এই তিনটা অঞ্চলে আমাদের যেই অঙ্গগুলো আছে সেই প্রত্যেকটা অঙ্গ হচ্ছে আমাদের কিসে আসে বলতো? এগুলা প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন। তাই এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, বিশেষ করে বায়ু পরিবহনের অঞ্চলটা। দেখো এই বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে যেহেতু প্রান্তীয় ব্রঙ্কিউল কথাটা আছে, শ্বসন ব্রঙ্কিউল কিন্তু এখানে নাই। এখানে একটা অপশন হিসেবে এটাকে যদি আমার অপশন এ বি সি দেই, তাহলে অপশন ডিতে কিন্তু তোমার শ্বসন ব্রঙ্কিউলটা মাঝে মধ্যে দিয়ে দেয়। আবার এখানে বায়ু পরিবহন অঞ্চলে দিয়ে দেয় কি আমার অ্যালভিউলাসটা। তো এখানে একটু খেয়াল রাখতে হবে পরিবহন অঞ্চলটার দিকে ভালোভাবে, যে নিচের কোনটা পরিবহন অঞ্চলের অংশ নয়, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এখন আমরা শ্বসনতন্ত্রের যে মেইন পার্টগুলো আছে, যে অঙ্গগুলো, আমরা তখন একটা একটা করে নাম দেখছি, তাদের বিস্তারিত আমরা দেখি। তো প্রথমে কি পড়ছিলাম, বাতাসটা ঢুকবে কোথায় দিয়ে, আমার হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে। আমাদের সম্মুখ নাসারন্ধ্র বলতে কি, এই যে যে নাকের যে ছিদ্রটা আমরা দেখি, যেখান দিয়ে বাতাসটা ঢুকতেছে, নর্মালি যদি আমি চিন্তা করি এটা আমার নাক,
তাহলে নাকের এইখানে যে আমার ছিদ্রটা আছে এটাকে আমি কি বলতেছি, এটাকে বলতেছি সম্মুখ নাসারন্ধ্র। নাকের সামনের দিকের রন্ধ্র বলতে যে ছিদ্র সেটা। এখন এটার গঠন কি দেখো, আমার দুইটা নাকের ছিদ্র আছে, তাই না? এই দুইটা নাকের ছিদ্র দুই পাশে, নাক কিন্তু একটা, কিন্তু নাকের চারপাশে ছিদ্র আছে কয়টা? দুইটা। এখন এই যে দুইটা ছিদ্রের মাঝখানে আমার একটা কি আছে, একটা পার্টিশনের মতো আছে। এই পার্টিশনটাকে আমরা কি বলি? নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক। কি বলি সেটাকে? নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক। এই নাসা ব্যবধায়কটা আমার সম্পূর্ণ নাকটাকে দুইটা ভাগ করে দিছে। দুইটা ভাগ করে দিছে পরে কি হয়েছে, এখানে দুইটা ছিদ্র হয়ে গেছে। যেই ছিদ্র দুটাকে আমি কি বলতেছি? সম্মুখ নাসা ছিদ্র। তো গেল। তারপরে কি, নেজাল সেপ্টামের মাধ্যমে দুইটা ছিদ্রের উদ্ভব ঘটে, সেটা আমরা জানলাম। নেজাল সেপ্টাম বলতে কি বুঝি, সেটাকে আমরা বাংলায় বলি নাসা ব্যবধায়ক। দেন বায়ু প্রবেশের ফলে সর্বদা উন্মুক্ত থাকে। তো আমাদের এই পার্টটা সবসময় উন্মুক্ত থাকে, এটা কখনো বন্ধ হয় না। এখন এটার ভিতরে আবার কি আছে? এটার ভিতরে হচ্ছে আমাদের কিছু জায়গা আছে। তো এখানে কি বলছে, আমাদের সেকেন্ড হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলটা কিন্তু শুধুমাত্র নাক না, আমাদের মুখেও আছে। মুখেও একটা বড় পার্ট ভেস্টিবিউল আছে আমাদের। তো মুখের ভেস্টিবিউল নিয়ে আমরা আলোচনা করার দরকার নেই। আমাদের ওরাল ক্যাভিটিরই একটা অংশ হচ্ছে কি? ভেস্টিবিউল, আমাদের মুখ গহ্বরের যে অংশটা। তাহলে দেখো ওইটার সাথে কিন্তু আমাদের এখানে একটা মিল পাইতেছি আমি। মুখ গহ্বরের ভিতরে আমরা একটা ভেস্টিবিউল, একটা জায়গা পাইতেছিলাম। তাহলে গহ্বর বা খালি জায়গার ভিতরেরই একটা অংশ হচ্ছে কি? এই ভেস্টিবিউলটা। তাহলে সেম নাকের ভিতরে, যে আমার নাকের ভিতরে বাতাস ঢুকতেছে, ওই বাতাসটা যাবে কোথায়? আমরা যদি আমাদের শ্বসন অঞ্চলটা একটু দেখি, দেখো আমরা বায়ু গ্রহণ আর ত্যাগের যে অঞ্চলটা, এখানে কি দেখছি? এখানে হচ্ছে বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চলে কি বলছিলাম কিভাবে, যে প্রথমে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বাতাসটা ঢুকবে, ঢুকে হচ্ছে সে একটা গুহার মতো জায়গাতে গিয়ে রেস্ট নিবে। তাহলে সেই গুহার মতো জায়গাটার মধ্যে যদি আমি চিন্তা করি, আমার এই পুরা নাকটার মধ্যে এখান দিয়ে বাতাসটা ঢুকার পরে এই জায়গাটা পর্যন্ত হচ্ছে সে দৌড়াদৌড়ি করার জন্য আলাদা একটা জায়গা পাইতেছে। তাহলে এই আলাদা জায়গার মধ্যে তার নিচের যে ফ্লোরটা, নর্মালি আমরা চিন্তা করতে পারি যে ফ্লোরটা আছে, সেই ফ্লোরটাকে আমি ধরলাম ভেস্টিবিউল। তাহলে সেম নাকের ভিতরে যে ফ্লোর এরিয়াটা আছে সেটারে বলতেছি আমি ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলটা কি? এটা হচ্ছে নাসারন্ধ্র, নাকের ছিদ্রের একদম এর পরের যে অংশটা আছে ভিতরের দিকের, সেটা কি? সেটা হচ্ছে আমার ভেস্টিবিউল। এখন চিন্তা করো, ওই ভেস্টিবিউলের মধ্যে কি আছে? আমরা কি করি, অনেকে হচ্ছে নাকের মধ্যে দেখবা কিছু লোম থাকে, তাই না? এই লোমগুলা কি? এই লোমগুলো হচ্ছে ছাকনির মতো কাজ করে। অনেকে হচ্ছে বেশি সুন্দর হইতে গিয়া তারা কি নাকের মধ্যে ওই ওয়াক্সিং করে, ওয়াক্সিং নাকি ওয়াক্সিং করে নাকি, আর কিভাবে জানি বের করে ফেলে লোমগুলো। আমি নর্মালি দেখছি ওয়াক্সিং করতে, ওইটা করে হচ্ছে নাকের ভিতরে লোমগুলো বের করে ফেলতেছে। তো আমাদের দেহের কোনো একটা পার্টি কিন্তু অপ্রয়োজনীয় না। তো এই যে তারা যে ওয়াক্সিং করে বা যে কোনো ভাবে নাকের লোমগুলো বের করে ফেলতেছে, এখন এগুলার কাজ কি ছিল লোমগুলার বলতো? এরা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করতো। সারাদিন তোমার হচ্ছে যেহেতু না সম্মুখ নাসা গহ্বরটা কখনো বন্ধ হয় না, এটা উন্মুক্ত থাকতেছে। আমাদের চোখ কিন্তু সেকেন্ডে সেকেন্ডে আমাদের চোখের পলক পড়তেছে, সেটা অটোমেটিক যেই অপ্রয়োজনীয় জিনিসগুলা বা আমাদের চোখের জন্য ক্ষতিকর জিনিসগুলা, ওইগুলা সে বের করে দিতে পারতেছে। কিন্তু যেহেতু নাসারন্ধ্রটা, সম্মুখ নাসারন্ধ্রটা, সেটা কখনো ঢাকবে না বা হচ্ছে সেটা কখনো বন্ধ হবে না, তাহলে এটার মধ্যে বাতাস থেকে যখনই আমরা আমরা অক্সিজেনটাকে গ্রহণ করতেছি, তখন বাতাসে তো আমরা দেখছি যে শুধু অক্সিজেন থাকে না, অক্সিজেনের সাথে আরো অনেক বস্তু বাতাসের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, তাদেরকে আমি ভিতরে নিয়ে নিতেছি। এখন সেই ভিতরে নেওয়ার সময় যে বস্তুগুলো অপ্রয়োজনীয়, তার অলমোস্ট 30 থেকে 40% বা আমরা বলতে পারি যে 50 থেকে 60% হচ্ছে এই নাকের যে ছোট ছোট লোমগুলো আছে ওইগুলোর মধ্যে ফিল্টার হয়ে যাইতেছে। তো ফিল্টার হয়ে গেলে বাকি যে পার্টগুলো আছে, বাকি যা আমাদের জন্য অপ্রয়োজনীয় বা ক্ষতিকর ঢুকতেছে, তারা আমার বডির ভিতরে গেলে তখন হচ্ছে ওইখানে কি থাকবে? আমার লাইসোজাইমগুলো থাকবে। লাইসোজাইম যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো হচ্ছে তাকে ধরে মাইট দিবে। আমাদের এই নাকের ভিতরে কিন্তু লাইসোজাইমটা থাকে, এই এনজাইমটা থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। তারপরে কি থাকে? মিউকাস থাকে। মিউকাস কি করে? এই মিউকাসটা হচ্ছে একটা তরল পদার্থ, একটা আঠালো পদার্থ। এখানে কিন্তু যে শুধু লোম না, লোমের সাথে মিউকাসও হচ্ছে এই বস্তুগুলাকে আটকায় দেয়, এই বস্তুগুলাকে আটকাবে প্লাস ফিল্টার করবে। তাহলে লোমগুলাও সাহায্য করতেছে, আবার মিউকাসটাও সাহায্য করতেছে। এই লোম আর মিউকাস দুইটাই থাকে কোথায়? দুইটাই থাকে হচ্ছে ভেস্টিবিউলে। তাহলে ভেস্টিবিউল কোনটা, এটা চিনার সবচেয়ে সহজ উপায় কি? আমার নাকের ভিতরে যেই পার্টে লোম আছে
সেই পার্টে কি, সেই পার্টটা হচ্ছে ভেস্টিবিউল। এখন নাকের ভেস্টিবিউলে হচ্ছে লোম থাকে, মুখের ভিতরে কিন্তু কখনো লোম থাকে না, ঠিক আছে? মুখের ভেস্টিবিউলটা হচ্ছে লোম থাকবে না, ওইখানে কি আমার হার্ড প্যালেট সফট প্যালেট যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে কি ওইখানেও কিন্তু আমার কি মিউকাস ক্ষরণ হচ্ছে, যার কারণে আমার জিহ্বাটা কি সবসময় কি একটু আর্দ্র থাকতেছে, আমার কথা বলতে সুবিধা হচ্ছে। আচ্ছা, ভেস্টিবিউল গেল। দেন কি আমরা হচ্ছে পাচ্ছি নাসা গহ্বর। আমার পুরা যে গুহার মতো এরিয়াটা আছে বা গর্তটা আছে সেটাকে বলতেছি কি নাসা গহ্বর। তাহলে নাসা গহ্বরে কি আছে, মিউকাস নিঃসরণকারী আমাদের হচ্ছে কিছু কোষ আছে, আর কি আছে অলফ্যাক্টরি কোষ। এই যে অলফ্যাক্টরি কোষটা সেটা কাজ করে কিসে, অলফেকশনে। অলফ্যাক্টরি কোষ কি, যা আমরা যে মজার মজার খাবার রান্না হয় আশেপাশে, মনে করো তুমি হচ্ছে একটা বিরিয়ানির দোকানের সামনে দিয়ে হাইটে হাইটে যাইতেছো, তো বিরিয়ানির দোকানের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে কি হবে, তোমার নাকে সুন্দর সুন্দর বিরিয়ানির গন্ধ যাবে। তাহলে সেই বিরিয়ানির গন্ধটাকে দোকান থেকে ধরে এনে তোমার নাকের ভিতরে দিয়ে তোমার ব্রেন পর্যন্ত পৌঁছাই দিতে, যে এই দোকানের মধ্যে মজার বিরিয়ানি রান্না হইতেছে, ওই কাজটা কে করে, ওই কাজটা করে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। আমরা আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ একটা অধ্যায় আছে যেটা তোমাদের শর্ট সিলেবাসের বাহিরে, সেখানে তোমরা অনেকগুলা হরমোন প্লাস হচ্ছে কিছু কোষ পাবা, যেটা তোমরা একবার একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো অলফ্যাক্টরি কোষ কি করে, অলফ্যাক্টরি কোষ ঘ্রাণের কাজ করে, সেটা আমরা একটু আগে বললাম যে আমার বিরিয়ানির গন্ধটাকে দোকান থেকে ধরে এনে আমার কি করবে, আমার হচ্ছে নাকের মধ্যে নিয়ে আসতেছে, নাক থেকে হচ্ছে সে ব্রেনে সিগন্যাল পাঠাবে। আমরা কিন্তু গন্ধটা শুধু নাক না, আমাদের প্রত্যেকটা কাজের সাথেই আমাদের ব্রেনটা জড়িত, আমাদের পুরো ব্রেনের মধ্যে হচ্ছে বেশ কিছু এরিয়া আছে, এই এরিয়াগুলো হচ্ছে এক একজন এক একটা কাজ করে। যেমন আমাদের ব্রোকাস মোটর এরিয়া আছে একটা, সেখানে কি হয়, এই যে আমরা কথা বলতেছি, এই কথা বলার এরিয়াটা হচ্ছে কি ব্রোকাস মোটর এরিয়া, এখানে প্রত্যেকটা এরিয়ার আবার নাম্বার আছে, তো এরিয়া নাম্বার অত কিছু আমাদের দরকার নাই। আচ্ছা, তারপরে কি সিলিয়াযুক্ত মিউকাস কোষ ধুলাবালি রোগ জীবাণুকে আটকে রাখে। তো এই রোগ জীবাণুকে আটকে রাখবে, যেহেতু মিউকাসটা আঠালো পদার্থ, তাহলে ওইখানে যাই যাবে তাই আটকে যাবে। তারপরে কি পশ্চাৎ নাসারন্ধ্র, এটার আরেকটা নাম কি কোয়ানা। এটা তোমাদের এমসিকিউতে আসে যে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রকে আরেকটা কি বলা হয়, কোয়ানা বলা হয়। তাহলে নাসা গহ্বরে কি করতেছে, যে দুইটা ছিদ্র আমার নাসা গলবিলে, নাসা গলবিল মানে কি আমরা বলছি যে এটা হচ্ছে একটা শেষ আর একটা শুরু। তাহলে কি আমার নাকের এরিয়াটা শুরু, শেষ, নাক শেষ, আমার গলবিলের এরিয়াটা শুরু। নাকের এরিয়া শেষ, গলবিলের এরিয়াটা শুরু, তাদের যেই জাংশনটা আছে আমরা এটাকে বলতে পারি কি একটা জাংশন বা একটা সংযোগ স্থল, যেই জায়গাতে নাক শেষ হয়েছে বা নাকের এরিয়াটা শেষ হয়েছে, গলবিলের এরিয়াটা শুরু হয়েছে, ওটারে বলতেছি কি নাসা গলবিল, বা আমরা ইংলিশে সেটাকে কি বলি ন্যাজোফ্যারিংস। গলবিল ইংলিশ কি, গলবিলের ইংলিশ হচ্ছে ফ্যারিংস, তাহলে ন্যাজোফ্যারিংস। এখন আমাদের কিন্তু এই ন্যাজোফ্যারিংস ছাড়াও আছে, মুখের সাথে আছে ওরোফ্যারিংস, তারপরে হচ্ছে ন্যাজোফ্যারিংস, আর একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এই তিনটা নাম একটু মনে রাখবা, যে একটা হচ্ছে ওরাল ক্যাভিটি বা আমার মুখ গহ্বরের সাথে হচ্ছে আমার গলবিলের যে একটা সংযোগ আছে বা একটা কানেকশন আছে, সেটারে বলতেছি ওরোফ্যারিংস। তারপরে ওরোফ্যারিংসের পরে নাকের সাথে যেটা আছে, যে সংযোগ স্থলটা আছে, সেটারে বলতেছি ন্যাজোফ্যারিংস, আর হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। আচ্ছা, তো এই আমাদের নাসা গলবিলটা কি করতেছে, আমাদের এই নাসা গলবিলের সাথে গিয়া আমার নাসা গলবিলে বাতাসটা, আমরা তো বাতাসটাকে ভিতরে ঢুকাইতেছি, তাই না, আমার ফুসফুস পর্যন্ত তার যাইতে হবে, সে পরিবেশে আছে, পরিবেশ থেকে সে ফুসফুসে যাবে, তাহলে ফুসফুসে যাওয়ার জন্য সে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্রটাকে পার করছে, ভেস্টিবিউল পার করলো, নাসা গহ্বরে আসছে। এখন নাসা গহ্বরের পরবর্তী দরজাটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, পিছনের দিকের রন্ধ্র মানে কি ছিদ্র, পিছনের দিকের ছিদ্র, সেই ছিদ্রটা গিয়ে খুলছে কই নাসা গহ্বরে, গলবিলে। তাহলে সেই নাসা গলবিলে উন্মুক্ত হয়েছে যে দরজাটা, সেই দরজাটাকে আমি বলতেছি পশ্চাৎ নাসারন্ধ্র, বা সেটার আরেকটা নাম কি কোয়ানা। এই কোয়ানা দিয়ে কি করবে, বাতাসটা গেল কোথায় যাবে, গেল হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রে। এখন এখানেই কি আছে, আমার উভুলা বা আলাজিহ্বা আছে, উভুলা বা আলাজিহ্বা। দেন নাসা গলবিলে গেল, আমার নাসা গলবিল থেকে আমার কি করছে, এই নাসা গলবিল থেকে কি হয়েছে, নাসা গলবিলের পর থেকে গলবিলটা আমার শুরু হয়ে গেছে, ওই গলবিলটা কই যাবে, এটা হচ্ছে আমার ষড়যন্ত্র পর্যন্ত আমার ছড়ায় আছে। বাতাসটা যখনই আমার ভোকাল কর্ডে যাবে, ভোকাল কর্ডে গিয়ে যখনই সে একটা ধাক্কা দিবে, তখনই কি এই যে আমি কথা বলতেছি,
তোমরা দেখছো কিনা জানি না, আমরা হচ্ছে কি কথা বলার সময় আমাদের এই জায়গাটা হচ্ছে আগে ছোটবেলা ধরে রাখতে পারি যে আমি কথা বলতেছি এই পার্টটা হচ্ছে কাঁপতেছে। কারণ কি, এই যে আমি বাতাসটা ইনহেল, আমার তো হচ্ছে এখন কথা বলার সময় অবশ্যই আমি অক্সিজেনটা ভিতরে ঢুকাইতেছি, ওই মুহূর্তে ভোকাল কর্ডে গিয়ে বাড়ি খাইতেছে, তখনই আমার সাউন্ডটা আসতেছে। আচ্ছা, তো এই নাসা গলবিল পর্যন্ত কি, নাসা গলবিল পর্যন্ত হচ্ছে আমার সেটা আমার বায়ু পরিবহন অঞ্চলটা গেল, বা আমার গ্রহণ বা ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন না, বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চল গেল। এখন নাসা গহ্বর সম্পর্কে দেখো, এখানে কি বলছে, অলফ্যাক্টরি কোষ। আমরা স্পেশাল ভাবে যদি বলি, অলফ্যাক্টরি কোষ কিসের কাজ করে, অলফেকশনের কাজ করে। অলফেকশন জিনিসটা কি, আমার যেই ঘ্রাণটা আমি নিব সেটা খারাপ হোক বা ভালো হোক, সেই ঘ্রাণটার জন্য সে কাজ করতেছে। সিলিয়াযুক্ত মিউকাস কোষ, মিউকাসটা যেহেতু আঠালো, মিউকাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সে হচ্ছে আঠালো, সে হচ্ছে আঠালো, একটু নোনতা জাতীয় একটা বস্তু। সে কি করে, যেহেতু সে আঠালো বস্তু, তার কাছে যেই যাবে সে আটকে যাবে। এখন যদি কোনো একটা ভাইরাস ঢুকে বা কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকতে যায় বা যদি ধুলাবালু ঢুকতে যায়, তবুও সে কি করবে, ওই মিউকাসের মধ্যে আটকে যাবে। পাশাপাশি ওখানে কি আছে, আমার সিলিয়া আছে। সিলিয়ার কাজ কি বলতো, তোমার নাকে যদি কোনো একটা অপ্রয়োজনীয় বস্তু ঢুকতে যায়, সেটা তোমার হচ্ছে ওই যে নাকের যে রোমগুলো আছে সেই রোমের মধ্যে গিয়ে সে একটা আটকাইলো। এখন তারা প্রত্যেকেই কি বহন করে বলতো, তারা হচ্ছে সংবেদী। সংবেদীর কাজ কি, সংবেদন পরিবহন করবে। তো ওইখানে গেছে, সে হচ্ছে সংবেদী জায়গার মধ্যে গিয়ে আঘাত করছে। আঘাত পড়ার পরে কি হবে, ভিতর থেকে তোমার হাঁচি আসবে, যে তোমার ভিতরে কিছু একটা ঢুকছে, তখন হচ্ছে তোমার রিফ্লেক্স হবে। রিফ্লেক্স অ্যাকশনটা কিন্তু আমরা সবাই জানি যে কি, তোমার একটা কিছু এখানে আটকাইছে, প্রতিবর্তী ক্রিয়া দেহের, যে তোমার দেহ থেকে আরেকটা ক্রিয়া হবে, সেই ক্রিয়া কি, হাঁচি আসবে। সিলিয়ার মধ্যে কোনো একটা কিছু হইলেই মনে করবা সিলিয়ার যে রিফ্লেকশনটা হবে বা রিফ্লেক্সটা হবে, সিলিয়ার রিফ্লেক্সটাই হচ্ছে হাঁচি। সিলিয়ার রিফ্লেক্স কি, সিলিয়ার রিফ্লেক্সই হচ্ছে হাসি। সিলিয়ার মধ্যে খোঁচা লাগলে হাসি আসবে। এখন মিউকাসের মধ্যে কিছু আটকাইছে, আমার বাকি রুমের মধ্যে কিছু আটকাইছে, সিলিয়ার মধ্যে খোঁচা লাগছে, হাঁচি দিয়া সব একসাথে বের হয়ে চলে গেছে। এই জন্যই কিন্তু আমরা মুসলিমরা কি করি, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ পড়ি, কারণ এই হাঁচির সাথে সাথে আমাদের দেহ থেকে হাজার হাজার রোগ জীবাণু যা ঢুকছিল সব বের হয়ে চলে যাইতেছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ল্যারিংস বা স্বরযন্ত্রে। এখন ল্যারিংস ছাড়া আরেকটা আছে ফ্যারিংস। ল্যারিংস আর ফ্যারিংসের মধ্যে প্যাচ লাগানো যাবে না। ল্যারিংসটা হচ্ছে স্বরযন্ত্রের মধ্যে বলতেছি আমরা। তাহলে স্বরযন্ত্রটা হচ্ছে বেশ কিছু কার্টিলেজ দিয়ে তৈরি বা তরুণাস্থি দিয়ে তৈরি। এখন এখানে তরুণাস্থি আর অস্থি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তরুণাস্থিটা হচ্ছে একটু নরম সরম থাকে, সে পুরোপুরি হাড্ডির মতো থাকবে না। এখন এই তরুণাস্থিটা যে আমার ফুলা ফুলা আছে, সে কি করতেছে, সে এখানে আমার বেশ কয়েকটা তরুণাস্থি আমার আছে। তরুণাস্থির কাজ নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, ঠিক আছে। দেখো তরুণাস্থিটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের এখানে বেশ কয়েকটা তরুণাস্থি আছে। এই তরুণাস্থিগুলা মেইনলি আমার যে গলবিলটা আছে, গলবিলটার হচ্ছে কি একটা পাইপ না, মেইনলি একটা পাইপের মতো না, সে তার হচ্ছে পাইপের মতো শেপটা যাতে চুপসে না যায়, এই জায়গাটাতে সে সাহায্য করে তরুণাস্থি। এখন যদি তরুণাস্থির বদলে অস্থি থাকতো, তাহলে কিন্তু সে কোনো ভাবে প্রসারিত বা কোনো কিছু হইতে পারতো না। মনে করো তুমি একটা কিছু খাইতে নিছো বা কোনো কিছু খাওয়ার সময় তো তোমার ইসোফেগাস দিয়ে ঢুকবে খাবারটা, তাই না? কিন্তু গলবিলের মধ্যে যদি আমরা আসি বা কোনো কিছু করি, আমরা যাই খাচ্ছি বা শ্বাস নিচ্ছি, এটার হালকা একটু প্রসারিত থাকার একটা ব্যবস্থা থাকতে হবে। প্রসারিত না থাকলে কি হবে, সে চুপসায়া যাইতে চাইবে বা আমার কি ফেটে যাইতে চাবে। যদি সে একদম এরকম আছে, সে এরকমই থাকতে চায়। আমি যদি এই জায়গাটার জন্য তার মাপ মতো কোনো জিনিস বাদে এর থেকে বড় কোনো জিনিস ঢুকাইতে যাই, তাহলে কি হবে, ওই জায়গাটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তরুণাস্থি থাকলে ওই জিনিসটা হয় না। পাশাপাশি কি, সে হচ্ছে জিনিসটাকে তার যে নিজের যে আকৃতিটা আছে, সেই আকৃতিটাকে বজায় রাখতেও সাহায্য করবে, তাই না? তাহলে তরুণাস্থির কাজটা কি, তরুণাস্থি হচ্ছে এই যে স্বরযন্ত্রটা আছে বা আমার যে ভোকাল কর্ডটা আছে, সেই ভোকাল কর্ডের নিজের আকৃতিটাকে সে বজায় রাখতে অনেকটা সাহায্য করতেছে, যাতে এটা চুপসায় না যায়। আচ্ছা, তো তরুণাস্থি কি কি আছে, এখানে কয়েকটা তরুণাস্থি আমরা দেখতে পাই। থাইরয়েড তরুণাস্থি আছে, ক্রিকয়েড আছে। এখানে তোমাদের বইয়ে বেশ কয়েকটা তরুণাস্থির কথা দেওয়া আছে, যেমন হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। তো এই থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড এই কয়টা তরুণাস্থির মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থিটা হচ্ছে কি, থাইরয়েড তরুণাস্থি। এখন এই যে থাইরয়েড তরুণাস্থিটা আছে, এটা আমাদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এতটা বোঝা যায় না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বোঝা যায়।
ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে একটু উঁচু হয়ে থাকে, যেটাকে আমরা কি বলি, এটার একটা সুন্দর নাম আছে, অ্যাডামস অ্যাপল। সেটাকে কি বলি, অ্যাডামস অ্যাপল। তাহলে অ্যাডামস অ্যাপল কাদের থাকে, ছেলেদের থাকে। এই অ্যাডামস অ্যাপলটা হচ্ছে পরীক্ষাতে আসে। অ্যাডামস অ্যাপল কাদের থাকে, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, তো ষড়যন্ত্রের সামনে, ষড়যন্ত্র না জিনিসটা, ষড়যন্ত্রের সামনে সবচেয়ে বড় তরুণাস্থিটা কি, সেটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। ছেলেদের ক্ষেত্রে এটাকে বলে কি, অ্যাডামস অ্যাপল। এটা ছেলেদের ক্ষেত্রেই বোঝা যায়, মেয়েদের ক্ষেত্রে বোঝা যায় না। ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের কি আছে এখানে, অ্যাপিগ্লটিস আছে। এই অ্যাপিগ্লটিসটাকে কি বলা হয়, উপজিহ্বাও বলা হয়। এটার একটা বিশেষ গুরুত্ব আছে। মনে করো একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, তুমি যখন খাবা তখন তুমি শ্বাস নিতে পারবে না। মানে খাবা বলতে যখন চাবায়া গিলতেছো, গিলার মোমেন্টে তুমি যখন শ্বাস নিতে পারবে না। এর কারণটি কি, মনে করো এটা হচ্ছে, এখানে হচ্ছে তোমার খাদ্যনালী, এটা হচ্ছে খাদ্যনালী, আর এটা হচ্ছে শ্বাসনালী। দেখা যায়, দেখা যায়, দেখো এটা একটু বড় করে দিই, এটা মানে বেশি ছোট হয়ে গেছে। দেখো, মনে করো এটা হচ্ছে তোমার এখানে খাদ্যনালী আর হচ্ছে তোমার শ্বাসনালী আলাদা হয়ে গেল। খাদ্যনালী আর হচ্ছে শ্বাসনালী। এখন যদি তুমি খাবারটা খাও, এই পর্যন্ত তো খাবারটা তোমার, মনে করো তুমি হচ্ছে একটা সুন্দর একটা বিফ বার্গার খাইছো। মনে করো এটা হচ্ছে বিফ বার্গার, এটা উপরে হচ্ছে অনেকগুলা ফিলিং দেওয়া আছে। কি থাকে ভিতরে, হচ্ছে লেটুস পাতা আছে। মনে করো ওই যে সবুজ রঙের, বা এটা সবুজ রঙের দিছি কারণ হচ্ছে অনেক সময় অনেক ফ্যান্সি রেস্টুরেন্টে অনেক ফ্যান্সি খাবার দাবার দেয়, তো মনে করো এটা হচ্ছে সেই কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে সবুজ বার্গার, যার উপরে হচ্ছে কিছু চিজ দেওয়া আছে। এই হলুদটা হচ্ছে চিজ, নান উপরে হচ্ছে কিছু লেটুস পাতা দেওয়া আছে, শেপ হয় নাই, মনে করো না এটা হচ্ছে লেটুস পাতা। তার উপরে হচ্ছে মনে করো এটা হচ্ছে তোমার বিফের একটা পেটি দেওয়া, তারপরে হচ্ছে তোমার আবার বার্গার বান্দি, এটা হচ্ছে তোমাকে ফিল করে দিছে। তুমি খাইলা খাবারটা, খাবারটা এই পর্যন্ত ঠিকঠাকই আসতেছে, তাই না? এই পর্যন্ত ঠিকঠাক আসার পরে এটা এখন সে কনফিউজ হয়ে যাবে যে এখন খাবারটা যে খাইতেছো এখন সে এদিকে যাবে না ওই দিকে যাবে। এখন চিন্তা করো, তোমার খাবার যেহেতু, খাবারটা যাওয়ার কথা কথা কই দিয়া, খাদ্যনালী দিয়া, তাই না? যেহেতু সে খাবার, তার যাওয়ার কথা হচ্ছে খাদ্যনালী দিয়া। এখন আমাদের কি, সবাই তো ভালো থাকে না, আমরা সবাই কি করি, আমরা হচ্ছে কিছু কিছু মানুষ থাকি একটু ভিন্ন পথ অনুসরণ করব। এখন খাবারের যে জায়গাতে আইসা মুড সুইং হবে না, যে আমি খাদ্যনালী দিয়ে না গিয়ে আমি শ্বাসনালী দিয়ে যাব, এই মুড সুইং যে তার হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এখন চিন্তা করো, যেই জায়গা দিয়ে তোমার বাতাস আসা যাওয়া করার জায়গা, সেই জায়গা দিয়ে যদি তোমার খাবার আসা যাওয়া শুরু করে দেয়, তোমার বাতাস আসা যাওয়া করার কোনো জায়গা পাবে? তুমি দম আটকে মরে যাবা না? এখন তোমার খাবার খাইলে যাতে তোমার খাবারের মুড সুইং হয়ে সে এই শ্বাসনালীতে না যাইতে পারে, সে এই বাতাস এরিয়াতে না ঢুকতে পারে, ওই মোমেন্টে আমাদের এই অ্যাপিগ্লটিসটা কি করে, খাবার যখন তুমি খাবা, অ্যাপিগ্লটিসটা দরজার মতো করে গিয়ে সুন্দর করে এই শ্বাসনালীটার দরজাটা বন্ধ করে দিয়েছে। তো খাবার যেহেতু এদিকে আসার কোনো দরজা পাবে না, তাহলে তার যাওয়ার জায়গা হবে কই দিয়া, খাদ্যনালী দিয়া বা অন্য নালী বা ইসোফেগাস দিয়া সে কই চলে যাবে, ইসোফেগাস দিয়ে গিয়া হচ্ছে সে সুন্দর করে আমাদের এই পাকস্থলীতে চলে যাবে। তাহলে সেও তার ট্র্যাক চেঞ্জ করলো না, বাতাসও বাতাসের মতো করে চলে গেছে, খাবারও তার জায়গা মতো সে চলে আসছে। তাহলে এই অ্যাপিগ্লটিসটা কি করে, অ্যাপিগ্লটিসটা হচ্ছে তোমার এই খাবারের, যাতে খাবার যাতে কোনোভাবে শ্বাসনালীতে না চলে যায়, ওই জিনিসটাকে সে এনশিওর করে। হ্যাঁ, হ্যাঁ, চিজ লেটুস বার্গার বানাইতেছি আর কি, ভবিষ্যতে দোকান দিব, তো দোকান দিয়ে হচ্ছে পাঠশালাতে মার্কেটিং করব, তারপরে তোমরা আসবা সবাই আমার রেস্টুরেন্টে খাইতে। কাস্টমার পেয়ে গেছি, ফুড রিভিউয়ার বা কাউকে হচ্ছে এক্সট্রা করে পে করে আমার রেস্টুরেন্টকে সচল রাখতে হবে না। অনেক ভালো ভালো বিজনেস আইডিয়া পাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমাদেরকে পড়াইতে এসে আর কি।
আচ্ছা, তো ভোকাল কর্ড কি করবে, এটা হচ্ছে আমার এই স্বরযন্ত্রের ভিতরেই থাকতেছে ভোকাল কর্ডটা। এটা আবার কয়টা তরুণাস্থি দিয়া বা স্বররজ্জু দিয়া গঠিত, এটা হচ্ছে আমার 6টা স্বররজ্জু বা ভোকাল কর্ড আছে এটার ভিতরে। আমার এই স্বরযন্ত্রের ভিতরে হচ্ছে ভোকাল কর্ড থাকবে 6টা, এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে। আর এই ভোকাল কর্ডে কি কাহিনী হয় বা স্বরযন্ত্র, যেহেতু স্বর মানে হচ্ছে সাউন্ড বা শব্দ, তাহলে এটার কাজই হবে হচ্ছে শব্দ সৃষ্টি হওয়া। স্পেসিফিক ভাবে ভোকাল কর্ডটাতেই হচ্ছে এই শব্দটা তৈরি হবে। আর ভোকাল কর্ডটা থাকে কোথায়, এই স্বরযন্ত্রের মধ্যে, তাই না? তাহলে আমার জিনিসটা শেষ। আচ্ছা, আমাদের ক্লাসটা বেশি লম্বা করতে পারবো না, কারণ তোমাদের আবার ক্লাস আছে। তো যতটুকু পারি ইনশাল্লাহ যাই, মাঝখানে কারেন্টের কারণে হচ্ছে একটু আটকে যাওয়া লাগছে, যার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, কে জানি বলছে ফ্রিতে তোমার কাছ থেকে 2 টাকা নিব। আমাদের হচ্ছে দ্রুত বড়লোক হইতে হবে, তাই না? যেহেতু আপুর মানে ডেন্টিস্ট, তাহলে ডেন্টালের ক্লিনিক দিতে গেলে তো খরচ জোগাড় করতে হবে। তাই ভাবতেছি তোমাদেরকে দিয়ে রেস্টুরেন্ট চালাবো আগে, মানে রেস্টুরেন্টের হচ্ছে আমি আগে কি বলে খাবারের মানুষ নিয়ে আসবো আগে, তারপরে হচ্ছে ফুড ব্লগার ছাড়া। কারণ ফুড ব্লগারদের রিভিউয়ার জন্য টাকা দিতে গেলে আমার কিডনি বিক্রি করে দেওয়া লাগবে, রক্ত বিক্রি করে কিডনি বিক্রি করে দেওয়া সম্ভব না। পাঠশালাতে ক্লাস নেওয়ার মাঝখানে রেস্টুরেন্টের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করব, তারপরে হচ্ছে তোমরা সবাই আসবা। আচ্ছা, পড়ায় ব্যাক করি। তা আমাদের কি করছি আমরা হচ্ছে আমাদের বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চলটা শেষ করছি। এখন কি পড়বো, বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলটা এখন আমরা পড়ব। এখন এই বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে প্রথমেই কি আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া। প্রথমেই আছে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এখন এই ট্রাকিয়াটা কি, এটা হচ্ছে কতটুকু বড়, এটা হচ্ছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য তার লম্বা, আর তার ব্যাস কত, তার ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। দুই না, জিনিসটা হচ্ছে আমরা তাকে বলতে পারি আমরা, সে হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে সে লম্বা, আর তার ব্যাস হচ্ছে 2 থেকে 2.5। জিনিসটাকে বলা যায় 2 থেকে 2.5। আর এটা হচ্ছে শুধু 12 না, 10 থেকে 12, 5 সেন্টিমিটার হচ্ছে সে লম্বায় আর হচ্ছে ব্যাসে। এখন এই যে ট্রাকিয়ার ভিতরে হচ্ছে আমাদের 15 থেকে 20টা তরুণাস্থি থাকতেছে। তো তরুণাস্থির কাজ তো আমরা একটু আগে পড়ছি। তরুণাস্থি কি কাজ করে বলতো, জিনিসটাকে ফুলে রাখতে সাহায্য করে। তো চিন্তা করো, বাতাস যেহেতু যাবে, বাতাস যখন যাইতেছে তখন সে ফুলে ফুলে আসে, কিন্তু বাতাস যখন যাবে না তখন তো সে চুপসায় যাবে, তাই না? এখন যদি চুপসায় না যায়, এই জন্য কি আমার হচ্ছে এখানে কার্টিলেজ গুলো আছে বা তরুণাস্থি আছে। কিন্তু আমার এই ট্রাকিয়ার তরুণাস্থি গুলো হচ্ছে একটা স্পেশাল তরুণাস্থি। এটা হচ্ছে দেখতে কিরকম, সি আকৃতির, অনেকটা হচ্ছে এরকম এরকম সি এর মতো দেখতে। বা তোমরা যদি বলো সি তো এমনি লেখে, তাহলে এরকম ধরে নাও যে আমাদের হচ্ছে এই সি এর মতো ইংলিশ আমাদের এই ট্রাকিয়াটা দেখতে। এখন কেউ কি বলতে পারবা যে এই ট্রাকিয়াটার যে তরুণাস্থিগুলো আছে এইগুলা সি শেপ হইছে, যে এই সি শেপ হওয়াতে আমার লাভ হইছে কি? কেউ বলতে পারবা যে এই সি শেপ হওয়াটার লাভটা কি, বা কি কারণে সি শেপ আছে? কেউ বলো তো দেখি। খালি বার্গার বেচতাম না, আরো অনেক কিছু বিক্রি করব ভাবতেছি। বার্গার, পিৎজা, তারপরে হচ্ছে কিছু বিদেশি ডিশ নিয়ে আসবো যেগুলো হচ্ছে অনেক দামি দামি। বাংলাদেশে হচ্ছে দেখলাম যে ফুড ব্লগার গুলা হচ্ছে বেশি গিয়া ওই যে ঢঙের খাবার রিভিউ করে, যেগুলো হচ্ছে খাইতে আল্লাহ জানে কিরকম অখাদ্য কুখাদ্য হইলো, নামের উপরে সবাই চলে যায়। শর্ট টাইমে বড়লোক হইতে হবে। আচ্ছা বলো, এই যে সি শেপ তরুণাস্থিটা আছে, এই সি শেপ তরুণাস্থি হওয়ার লাভটা কি? এই ট্রাকিয়াটা সি শেপ হওয়ার লাভটা কি? আমরা আস্তে ধীরেই যাই, যেহেতু কারেন্টের কারণে টাইমটা অনেক শর্ট হয়ে গেছে, ক্লাসটা আজকে শেষ হবে না। তো কালকে এই ক্লাসটা আবার টানা লাগবে, তো থাকিও। তার আগে আপুকে বলো যে জিনিসটা কেউ জানো কিনা, এটা কেন সি শেপ? আচ্ছা দেখো, আমি বলি যে সি শেপ হওয়ার এটার সুবিধাটা কি হয়েছে জানো? এটা সুবিধাটা হয়েছে হচ্ছে আমার এই ট্রাকিয়ার পিছনেই কি থাকে, ট্রাকিয়ার পিছনেই থাকে হচ্ছে খাদ্যনালীটা। ট্রাকিয়ার পিছনে কি থাকে, এখানেই থাকবে হচ্ছে আমার খাদ্যনালীটা থাকতেছে, খাদ্যনালী। আর এটা হচ্ছে আমার ট্রাকিয়া। এটা হচ্ছে ট্রাকিয়া। তাহলে তুমি যখন খাবার খাইবা,
মনে করো তুমি হচ্ছে বিরিয়ানি দেখছো, তুমি বিরিয়ানি দেখে এরকম বড় বড় লোকমা করে তুমি ভিতরে ঢুকাইতেছো, খাইতেছো। এখন তোমার এই যে এত বড় বড় লোকমাগুলো, এগুলো তো তোমার খাদ্যনালীর তো পাস করে তোমার পাকস্থলী পর্যন্ত নিতে হবে, তারপরে না পরিপাক হবে। তখন কি হবে, খাদ্যনালীর হচ্ছে ইলাস্টিসিটি আছে। কি আছে? ইলাস্টিসিটি আছে। মানে সে দেখতে এতটুকু, সে দেখতে হচ্ছে এতটুকু, কিন্তু তোমার ওই বড় বড় লোকমার কারণে সে এতটুকু হইতে পারে, এতটুকুও সে হইতে পারতেছে। এখন সে যখন এতটুকু মোটা হয়ে যাবে, তার সামনেই কি আছে? ট্রাকিয়াটা আছে। এই ট্রাকিয়ার মধ্যে কি একটা চাপ লাগবে না? তো ট্রাকিয়াতে যদি চাপ লাগে তখন কি হবে? তোমার দম আটকায় যাবে, স্বাভাবিক। যদি ট্রাকিয়াও গোল থাকে, খাদ্যনালীও গোল থাকে, সে তো এই পর্যন্ত আইসা ট্রাকিয়ারে গলায় চিপ মারবে। গলায় চিপ মারলে কি হবে? তুমি যখন খাবা, খাবারের মাঝখানে তুমি দম আটকে পড়ে তোমার শেষ, জীবন শেষ, জীবন লীলা সাঙ্গ মানুষ আসবে তোমার চল্লিশা খেতে। এখন তোমার যাতে খাবারের টেমে তোমার খাবার রেখা যাতে অন্যের চল্লিশা খাবার ব্যবস্থা না হয়, এটার জন্য আল্লাহ তালা হচ্ছে এটাকে সি শেপ করে দিছে। যে এখন খাদ্যনালীটা সে মনে করে এরকম, সে ফুইলা টুইলা হাইছে এ পর্যন্ত আসবে, এ পর্যন্ত আইসা সে হচ্ছে ফুললো, সে ফুলে টুলে খাবারটাকে নিল পাকস্থলিতে। নেওয়ার পরেও তোমার ভেস্টিবিউল, সরি, তোমার ট্রাকিয়াতে গিয়ে কোনো চাপ লাগতেছে না, তুমি খাইতেও পারতেছো, পরবর্তীতে তোমার দমও আটকাইতেছে না, তুমি বাইচেও থাকতে পারতেছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবার, এই জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত। এটা কি জানতা আগে? আচ্ছা, এটা কারা কারা জানে অপুকে? আচ্ছা, তো ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরেও কি আছে? ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরেও হচ্ছে সিলিয়া আছে। এই সিলিয়াগুলা কি করবে? ওই যে রোগ জীবাণু বা ফিল্টার করার কাজে হচ্ছে সে ব্যবহার হবে। কোমলাস্থি বলয়ের কারণে কি করে? ট্রাকিয়া চুপসে যায় না। এখন এই যে কোমলাস্থি বা তরুণাস্থি, তরুণাস্থিগুলোর কারণে কি করবে? ট্রাকিয়া কখনো চুপসাবে না, আর এটার মধ্য দিয়ে সহজে হতে বাতাসটা চলাচল করতে পারতেছে। এই কথা হলো আমরা এখনো পর্যন্ত অনেকবার বলে ফেলছি। আচ্ছা, এখন দেখো আমরা এখন চলে আসব আমাদের ফুসফুসে। মেইনলি আমাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে বা আমাদের কার্বন ডাই অক্সাইড ঢুকলো বের হলো, এই কাহিনীগুলো হবে কোথায়? ফুসফুসে। আচ্ছা, ফুসফুসের আগে আমাদের কিন্তু আরেকটা পার্ট বাকি ছিল। সেই পার্টটা কি? সেটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস। আমাদের ব্রঙ্কাস ছিল বাকি। ব্রঙ্কাস, তাহলে ব্রঙ্কাস থেকে পড়তে গেলে ব্রঙ্কাস কি? আমাদের যে বক্ষগহ্বরের ট্রাকিয়ার শেষে কিন্তু আমাদের ব্রঙ্কাস গুলো আছে। আমরা দেখছি না, আমাদের হচ্ছে এটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়াতে হচ্ছে সি শেপ কার্টিলেজ বা তরুণাস্থি, তারপরে ট্রাকিয়াটা কি হয়েছে? দুই ভাগ হয়ে গেছে। এই দুই ভাগ হয়ে গিয়ে আমার কি হয়েছে? দুইটা ব্রঙ্কাস তৈরি হয়েছে। দুইটা ব্রঙ্কাস, একটা হচ্ছে ডান ব্রঙ্কাস আর একটা হচ্ছে বাম ব্রঙ্কাস। এনারা দুইজন দুই ভাগ হয়ে ডান আর বাম ফুসফুসে ঢুকবে। ঠিক আছে, তাদের হচ্ছে যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলা নিয়ে এটা দেখলে দেখবা, উল্টা করে যদি দেখো তাহলে তো দেখতেছো অনেক শাখা প্রশাখা ছড়াই আছে, কিন্তু এটাকে যদি তুমি একটু ঘুরে দিয়ে দেখো বইয়ের মধ্যে, দেখবা এটা হচ্ছে একটা গাছের মতো দেখা যায়। তাহলে এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে ব্রঙ্কাস। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে ব্রঙ্কাস। তাহলে দুইটা ব্রঙ্কাস, তো এই দুইটা ব্রঙ্কাস আছে আমার কি? এটা হচ্ছে আমার যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার একদম শেষ দিকে হচ্ছে তারা দুই ভাগে ভাগ হয়েছে। এদেরকে বলতেছি ব্রঙ্কাই বা বহু বছরে বলতেছি ব্রঙ্কাই। আচ্ছা, এখন কি করবে? এগুলো হচ্ছে ফুসফুসের হাইলাম দিয়ে হচ্ছে ফুসফুসে ঢুকবে। হাইলাম জিনিসটা কি? আমার ফুসফুসে যে আমার যে ব্রঙ্কাসগুলো আছে, এই ব্রঙ্কাসগুলো ফুসফুসের মধ্যে ঢুকার জন্য কিছু ছিদ্রপথ থাকতেছে। এই ছিদ্রপথগুলাকে আমি বলতেছি হাইলাম। এখানে একটা ছিদ্র না, মনে করে একটা এরিয়া, এই একটা এরিয়ার মধ্যে আমার হচ্ছে অনেকগুলা ছিদ্র থাকবে। এই এক একটা ছিদ্র, এগুলার মধ্য দিয়ে আমাদের এই ব্রঙ্কাস বা বাকি যা যা আমাদের কিছু অ্যাট্রিয়াম, কিছু আমাদের ধমনী, কিছু নালী প্রবেশ করবে, ওইগুলাকে আমি একসাথে কি বলতেছি? সেটারে বলতেছি হচ্ছে হাইলাম, হাইলাম অফ দ্য লাং। আমার ডান ফুসফুসেও হচ্ছে হাইলাম থাকবে, বাম ফুসফুসেও হচ্ছে হাইলাম থাকতেছে। তো এই যে ব্রঙ্কাসগুলা, এই ব্রঙ্কাসগুলা ফুসফুসে ঢুকতেছে কি দিয়া? ব্রঙ্কাসগুলা ফুসফুসে ঢুকবে হচ্ছে এই হাইলাম নামক জায়গা দিয়া। মনে হচ্ছে কাইন্ড অফ, তুমি এটাকে চিন্তা করতে পারো একটা সকেটের মতো। এই সকেটের মধ্যে এসে হচ্ছে আমার এই ব্রঙ্কাসের যে তারগুলো আছে, তারা হচ্ছে ওইখানে গিয়ে তারা ঢুকতেছে। ঠিক আছে, তো এই হাইলাম দিয়ে ঢুকলো। এখন আমাদের যে ব্রঙ্কাসগুলো আছে, এই যে তারা কি করতেছে? ডান ব্রঙ্কাসটা কি করবে? ডান ব্রঙ্কাসটা তিনটা ভাগ হয়ে যাবে। ডান ব্রঙ্কাস কয় ভাগ হবে? ডান ব্রঙ্কাস হচ্ছে তিনটা ভাগ হবে। কেন তিন ভাগ হবে ডান ব্রঙ্কাসটা? কারণ আমার ডান ফুসফুসটা কয় খণ্ড বিশিষ্ট বলতো? আমার ডান ফুসফুস হচ্ছে 3 খণ্ড বিশিষ্ট।
ডান ফুসফুস 3 খণ্ড বিশিষ্ট। আর বাম ফুসফুসে আবার কি করবে, এই যে বাম দিকের যে ব্রঙ্কাসটা আছে, বাম দিকের ব্রঙ্কাসটা হচ্ছে 2 ভাগ হয়ে যাবে। বাম দিকের ব্রঙ্কাসটা কেন 2 ভাগ হবে, কারণ আমার ডান ফুসফুস কয় ভাগ বা কয় খণ্ড, ডান ফুসফুস হচ্ছে আমার সরি বাম ফুসফুস হচ্ছে আমার 2 খণ্ড বিশিষ্ট। তাহলে ফুসফুসের খণ্ড জয়টা, ব্রঙ্কাস হচ্ছে ততটা ভাগ হবে। ফুসফুসের খণ্ড যে কয়টা, আমার ব্রঙ্কাস হচ্ছে ভাগও হবে ওই কয়টা। ঠিক আছে, তাহলে ব্রঙ্কাস গেল। এখন এই ব্রঙ্কাসের মধ্যে কি আছে, এই ব্রঙ্কাসগুলো পরবর্তীতে হচ্ছে আবার ভাগ হবে। এই ব্রঙ্কাসগুলো হচ্ছে আরো কিছু ছোট ছোট ভাগে ভাগ হইতেছে। এই ছোট ছোট ভাগগুলারে তখন আমরা কি বলবো, এইগুলারে বলবো হচ্ছে ব্রঙ্কিউল। ব্রঙ্কাসের ছোট ভাইকে আমি কি বলতেছি, বা ছোট ভাগটাকে কি বলবো, সেটারে বলবো হচ্ছে ব্রঙ্কিউল। তাহলে ব্রঙ্কাস হচ্ছে বড় খণ্ডগুলা, সেই ব্রঙ্কাসের থেকে আরেকটু ছোট হলে সেটারে কি বলতেছি, সেটারে বলতেছি হচ্ছে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল হচ্ছে আমি 2 ধরনের পাই, যেটা হচ্ছে আমরা কি পড়ছি, শ্বসনের মধ্যে পড়ছি। যেটা কি, একটা ছিল হচ্ছে আমাদের শ্বসন এরিয়াতে কি পড়ছিলাম, শ্বসন ব্রঙ্কিউল। আর আমাদের এই পরিবহনের মধ্যে কি পড়ছি, যে বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আমার ছিল কি, আমার ছিল হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। তাহলে এই যে ব্রঙ্কিউলটাকে হচ্ছে 2 ভাগ করতে পারি, ব্রঙ্কিউলটা হচ্ছে 2 ভাগের। তাহলে কি, প্রথমটা হচ্ছে আমার প্রান্তীয় ব্রঙ্কিউল, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপ করি। আমাদের ট্রাকিয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া কি দিয়ে তৈরি, ট্রাকিয়া হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। এই তরুণাস্থিগুলো দেখতে কেমন, তরুণাস্থিগুলো দেখতে হচ্ছে সি আকৃতির। এখন এই সি আকৃতির তরুণাস্থিগুলা দিয়ে আবার হচ্ছে ট্রাকিয়া তৈরি হইলো। ট্রাকিয়াটা আরেকটু নিচে এসে হচ্ছে 2 ভাগ হয়ে গেছে। এই 2 ভাগে আমি কি বলতেছি, ব্রঙ্কাস বলতেছি। 2টা ব্রঙ্কাস হয়ে গেল, একজন 2টা ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল। এখন এই ব্রঙ্কাসগুলো হচ্ছে আবার ভাগ হবে, এই ব্রঙ্কাসগুলো হচ্ছে আবার ভাগ হবে, এই ব্রঙ্কাসগুলো আবার ভাগ হবে। এখন কয়টা ভাগ হবে সেটা ডিপেন্ড করবে কোন দিকের ব্রঙ্কাস সেটার উপরে। যদি আমার ডান দিকের ব্রঙ্কাস হয়, যেহেতু ডান ফুসফুস 3 খণ্ড বিশিষ্ট, তাহলে আমার ডান ব্রঙ্কাস কয় ভাগ হবে, ডান ব্রঙ্কাস হচ্ছে আমার 3 ভাগ হইতেছে। আর আমার যেহেতু বাম দিকে আমার খণ্ড কয়টা, 2টা, তাহলে বাম খণ্ডটা কয় ভাগে হবে, আমার হচ্ছে 2 ভাগ হইতেছে, 2 ভাগ হইলো। এখন এই ব্রঙ্কাসগুলা আবার পরবর্তীতে আরো ছোট ছোট কিছু ভাগে ভাগ হবে। এই ব্রঙ্কাসগুলা হচ্ছে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলারে আমরা কি বলবো, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলারে বলবো হচ্ছে আমি কি, ব্রঙ্কিউল। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলারে কি বলবো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলারে বলবো হচ্ছে আমি ব্রঙ্কিউল বলতেছি। এই ব্রঙ্কিউল গুলা আবার হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। এখন এখানে একটা ওয়ার্ড আমরা পড়ছি হাইলাম। এই হাইলাম জিনিসটা কি, এই যে ব্রঙ্কাস গুলো আছে এগুলা কি করবে, এগুলো হচ্ছে ফুসফুসে ঢুকবে। ব্রঙ্কাস ফুসফুসে ঢুকার পরে আরো ভাগ ভাগ হইতেছে, এই ব্রঙ্কিউল গুলা ফুসফুসের ভিতরে হচ্ছে আমি দেখবো। তাহলে ব্রঙ্কাস গুলা আমার ফুসফুসে ঢুকার জন্য যে রাস্তাটা আছে বা যে ছিদ্রগুলো আছে, সেটারে আমি কি বলতেছি, হাইলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো। তাহলে আমাদের ব্রঙ্কাস গেল, ব্রঙ্কাসটা হচ্ছে ফুসফুসে ঢুকলো। এখন ফুসফুসে যেহেতু ঢুকছে, তাহলে ফুসফুসের পরিচয়টা আমরা একটু জানি। তাহলে ফুসফুসের পরিচয় জানতে গেলে প্রথমে কি জানতে হবে, ফুসফুস হচ্ছে কি, এটা দেখতে কেমন, এটা হচ্ছে এরকম পিঙ্কিশ পিঙ্কিশ। আমাদের বডির ভিতরে তোমরা গল ব্লাডার আর রক্ত বাদে সবই পাবা কি, পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের, একটু গোলাপি টাইপের হালকা। তাহলে গল ব্লাডার বা আমাদের কি পিত্তথলি, পিত্তথলি সেটার কি কালার কেমন বলতে পারবা, পিত্তথলির কালার কিরকম, আমাদের বেশিরভাগ বা আমরা বলতে পারি আমাদের 99%ই হচ্ছে কি, আমাদের যে অঙ্গগুলো আছে সেগুলো হচ্ছে এই গোলাপি বর্ণের, চামড়া বাদে, চামড়া বাদে, পিত্তথলি বাদে আর রক্ত বাদে। তাহলে আমাদের যে ফুসফুসটা, এটা হচ্ছে একটা গোলাপি বর্ণের একটা অঙ্গ। এটা আবার কিরকম, এটা হচ্ছে গোলাপি প্লাস স্পঞ্জের মতো। এটা হচ্ছে গোলাপি স্পঞ্জের মতো অঙ্গ।
গেল, স্পঞ্জের মতো গোলাপি একটা অঙ্গ পাইছি। এখন এটা হচ্ছে আমার কি ধরনের, এই ফুসফুসটা হচ্ছে দুইটা ভাগ আছে, দুইটা ফুসফুস আছে, মেইনলি আমরা দুইটা ফুসফুস পাই। তো একটা হচ্ছে ডান ফুসফুস, আর একটা হচ্ছে বাম ফুসফুস। এটাকে একটু নিচে লিখি। আর একটা হচ্ছে বাম ফুসফুস। এখন এই ডান ফুসফুস আর বাম ফুসফুসের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। ডান ফুসফুসটা হচ্ছে আকারে বড়। ডান ফুসফুসটা কিরকম, সে হচ্ছে আকারে বড়। সে কি 3 খণ্ড বিশিষ্ট। আকারে বড়, 3 খণ্ড বিশিষ্ট। এখন এটার একটা ওজন তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই ওজনটা মাঝে মধ্যে আসে পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে। সেটা কত, 625 গ্রাম। 625 গ্রাম দেওয়া। আর বাম ফুসফুসটা হচ্ছে কি, আমার যেহেতু ডানটা আকারে বড়, তার মানে আমার বাম ফুসফুসটা হচ্ছে কি, সে হচ্ছে আকারে ছোট। পার্থক্য করতেছি, আকারে ছোট, তার খণ্ড কয়টা, তার খণ্ড হচ্ছে 2টা, খণ্ড 2টা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে বলি, আমাদের বাম ফুসফুসের ক্ষেত্রে তার যে 3 নাম্বার, ডানের ক্ষেত্রে যেমন 3টা খণ্ড ছিল, বামের ক্ষেত্রে 2টা খণ্ড পড়ছি, কিন্তু বামের ক্ষেত্রে তার এরকম, যদি আমি এটাকে ডান চিন্তা করি, এই অংশটাকে ডান আর এই অংশটাকে বাম, তাহলে তার এই জায়গাতে হচ্ছে একটা জিহ্বার মতো অংশ একটা ঝুলে থাকে। তার কি জিহ্বার মতো একটা অংশ ঝুলে থাকে, সেটারে আমরা কি বলি, সেটারে বলি হচ্ছে লিঙ্গুলা। অনেক সময় বলা হয়, যারা হচ্ছে মেডিকেলে চান্স পাবো তারা হচ্ছে দেখবা, এই লিঙ্গুলা জিনিসটাকে বলা হয় কি, এটা হচ্ছে ডান ফুসফুসের 3 নাম্বার খণ্ডটাকে বাম ফুসফুসে আইসা রিপ্রেজেন্ট করতেছে। যে এটা হচ্ছে সান্ত্বনার মতো বাম ফুসফুসের, যে আচ্ছা তোমার তো 3 নাম্বার লোব নাই, তাহলে তুমি লিঙ্গুলা নাও। এটা হচ্ছে একটা ঝুলে আছে জিহ্বার মতো অংশ, জিহ্বারে কি বলি, লিঙ্গুলা বলি না, এটা হচ্ছে জিহ্বার মতো ঝুলে আছে, এই জন্য এখানে ফুসফুসের মধ্যে তার লিঙ্গুলাই বলা হইতেছে। এই লিঙ্গুলাটারে বলা হয় কি, বাম ফুসফুসের ক্ষেত্রে সে হচ্ছে ডানটারে, ডান ফুসফুসের 3 নাম্বার লোবটাকে হচ্ছে সে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, তো 2টা খণ্ড বিশিষ্ট। এখন তারও একটা ওজন এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা কত, তার ওজন হচ্ছে 565 গ্রাম। তাহলে এই কয়টা জিনিস আমরা একটু মাথায় রাখলে পারি। এখন আমাদের ফুসফুসটা একটা অঙ্গ, এই অঙ্গটার কিন্তু একটা পর্দা আছে, এই অঙ্গের একটা পর্দা আছে। এই পর্দাটা কি বলি, মনে করো এরকম, সে হচ্ছে একটা পর্দা দিয়ে আবৃত। ফুসফুসের পর্দার নাম কি, দেখি কে কে পারে, দ্রুত বলো, ফুসফুসের পর্দার নাম কি? ফুসফুসের পর্দার নাম কি, দেখি কে কে পারে। ফুসফুসের পর্দার নাম কি? ফুসফুসের পর্দার নাম কি? ফুসফুসের পর্দাটাকে আমরা সরাসরি ভিসারাল প্লুরা বলবো না, ফুসফুসের পর্দাটাকে বলবো শুধুমাত্র প্লিউরা, প্লিউরা বা প্লুরা। এটা হচ্ছে ফুসফুসের আবরণের নাম বা পর্দার নাম। এখন এই ফুসফুসের আবরণের মধ্যে যদি আমি যাই, তাহলে দেখো আমরা এখানে যদি দেখি, আমরা আবার আঁকবো, সমস্যা নেই, এখানে আমরা দেখি। তো এই যে দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে হচ্ছে ফুসফুসটা আবৃত। দ্বিস্তরী কেন বলছে, এটার হচ্ছে আমরা 2টা ভাগ দেখতে পাই। মনে করো আমরা যদি এটাকে এভাবে একটু দেখি, মনে করো এটা হচ্ছে, আমরা প্লিউরাটাকে একটু কেটে একটা পার্ট নিলাম, এটা হচ্ছে প্লিউরা, এটাকে হচ্ছে আমি মনে করে কাইটা একটা পার্ট নিয়েছি। এখন পার্ট নেওয়ার পরে দেখো, একটা পার্ট, এটা যদি আমরা বলি ইনসাইড, অন্য কালার দিই তাহলে মনে হয় সুবিধা হবে তোমাদের দেখতে। মনে করো এটারে বলতেছি ইনসাইড, আর এটারে বলতেছি আউটসাইড। তাহলে ইনসাইডে কি আছে, ইনসাইডে হচ্ছে সে ফুসফুসের গা ঘেঁষে বসে আছে, তাই না, ফুসফুসের গা ঘেঁষে বসে আছে। তাহলে যেই পার্টটা ফুসফুসের গা ঘেঁষে বসে আছে, সেটারে বলি হচ্ছে আমি ভিসেরাল প্লিউরা।
সেটারে বলি কি, সেটারে বলি হচ্ছে ভিসেরাল প্লিউরা। আর যে একটু বাহিরের দিকে আছে সেটারে আমি বলি কি, সেই পার্টটাকে বলি হচ্ছে প্যারাইটাল প্লিউরা। তাই তোমাকে যদি জিজ্ঞেস করে আবরণ কোনটা, সরাসরি তুমি ভিসেরাল প্লিউরা বলবা না, কারণ প্লিউরাটা গঠিতই প্যারাইটাল আর ভিসেরাল পার্ট দিয়ে। ঠিক আছে, আমাদের হচ্ছে শুধুমাত্র প্লিউরা। এটা হচ্ছে তাসফিয়া বলছো, তাসফিয়া এই জিনিসটা বাবা পরের বার থেকে একটু খেয়াল রাখবা। বিথিও বলছো, তাসফিয়া আর বিথি দুইজন হচ্ছে একটু খেয়াল রাখবা। স্পেসিফিক ভাবে প্লিউরার ভিসেরাল যে পার্টটা আছে পুরাটাই প্লিউরা, এটা যে ভিসেরাল পার্টটা আছে বা ভিসেরাল যে দিকটা আছে, যেমন ধরো আমার একটা হাতটাকে যদি ধরে রাখি, মনে করো এই কলমটা হচ্ছে আমাদের, আমার এই কলমটা হচ্ছে মনে করো ফুসফুস, তাহলে আমার হাতের সামনের দিকটা এটা হচ্ছে ভিসেরাল পার্ট। ভিসেরাল পার্টটা হচ্ছে সরাসরি আমার ফুসফুসের সাথে লেগে আছে। কলমটাকে যদি আমি ফুসফুস চিন্তা করি, তাহলে দেখো ভিসেরাল পার্টটা হচ্ছে কলমের সাথে লেগে আছে, কিন্তু প্যারাইটাল পার্টটা হচ্ছে উল্টা, সে সরাসরি গিয়ে ফুসফুসের সাথে লেগে আছে না। এটা হচ্ছে কভারের ভিতরের দিক আর বাইরের দিক আর কি, কিন্তু পুরাটা মিলেই হচ্ছে কি, পুরাটা মিলেই হচ্ছে আমার প্লিউরা। এখন এই যে প্লিউরাটা আছে, আমার দুইটা স্তর, প্যারাটাল প্লিউরা আর ভিসেরাল প্লিউরা, এদের মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে আমাদের সেরাস ফ্লুইড বা প্লিউরাল ফ্লুইড আছে, বা একটা রসের মতো আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ফুসফুসের ওজন যদি বলি, ছোটটার ওজন বড়টার ওজন সেটা আমরা লিখছি। ডান ফুসফুস কি, ডান ফুসফুস হচ্ছে সে অনেক বড়, 625 গ্রাম। বাম ফুসফুস হচ্ছে একটু ছোট, তার ওজনটাও একটু কম, 525 গ্রাম। হাইলামটা কি, হাইলামটা হচ্ছে আমাদের যেখান দিয়ে আমাদের ব্রঙ্কাইগুলা বা আমাদের রক্তনালী বা লসিকা নালীগুলা আমার ফুসফুসের ভিতরে ঢুকতেছে, যে জায়গাটা। আমরা এটাকে একটু দেখলে মনে হয় তোমাদের জন্য বেশি ভালো হয়। অনেক বড় বড় টাকার অ্যামাউন্ট চলে আসছে, আমি এটাকে স্ক্রিনশট নেওয়াটা একটু দেখতে হবে। দেখো আমি এখানে দেখাই, এটা দেখা যাইতেছে কিনা একটু আপুকে জানাইও। ঠিক আছে, আপুকে দেখা যাইতেছে কিনা এটা একটু জানাইও। দেখো এই যে পার্টটা আছে, এই যে দেখো, এখন মনে হয় দেখা যাইতেছে। দেখো এই যে পার্টটা আছে, এখান দিয়ে হচ্ছে আমার কি কি ঢুকবে, এই পার্টগুলো দিয়ে হচ্ছে আমার ব্রঙ্কাস, দেন ফুসফুস যেহেতু একটা লিভিং অঙ্গ বা একটা জিন্দা কোনো মানে মানুষের ক্ষেত্রে যদি সে জীবিত মানুষ থাকে, তার যেহেতু ফুসফুসটাকে সচল রাখতে হবে, তাহলে তার কি লাগবে, তার হচ্ছে কিছু রক্তনালী লাগবে। সেই রক্তনালী দেখো ফুসফুসের ভিতরে কিন্তু যায় নাই, এই পার্টগুলো পুরাটাই বাহিরে। ফুসফুসের এরকম যদি থাকে, ফুসফুসের এই পার্টটাতে ভিতরে ঢুকার আগের মুহূর্তে এই রক্তনালীগুলা আর কি কিছু হচ্ছে আমার লসিকা নালী, আর হচ্ছে কিছু লসিকা নালী, তারা হচ্ছে এই জায়গাগুলা দিয়া তারা হচ্ছে ভিতরে ঢুকলো, ঢুকে তারপরে হচ্ছে তারা ফুসফুসটাকে তারা সাপ্লাই দিবে। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে হচ্ছে ঢুকবে মেইনলি। তা আশা করি বুঝলাম। আমরা দেখি এটার আরো কোনো সুন্দর ক্লিয়ার কোনো ছবি পাই কিনা। এটাকে আর ক্লিয়ার করা যায় না। এটা হচ্ছে একটু বড় সড়ো আছে,
এই পার্টটা হচ্ছে ফুসফুসের বাইরে, এখান দিয়ে হচ্ছে আমার সবগুলো অর্গান ঢুকতেছে। এটারে আমি কি বলতেছি, হাইলাম বলতেছি। হাইলাম আমার দুই দিকে দুইটা আছে, ডান ফুসফুসে একটা থাকবে আর বাম ফুসফুসে একটা থাকবে, সেটাকে আমরা কি বলতেছি, হাইলাম অফ দ্য লাং বলতেছি। ঠিক আছে, তো আশা করি জিনিসটা চিনছো, চেহারা চিনছো, চেহারা চিনো, চেহারা চিনলে সুবিধা হবে, ভিজুয়ালাইজেশনটা একটু দরকার আছে। আচ্ছা, তো গেল হাইলাম গেল, তারপরে হচ্ছে লোভ। লোভ বলতে বুঝি হচ্ছে খণ্ড, টুকরা। এখন যদি আমার একটা ডান ফুসফুস হয়, সেই ডান ফুসফুস হচ্ছে 3 খণ্ডে বিভক্ত, তাহলে এটা হচ্ছে একটা লোভ, এটা একটা লোভ, এটা একটা লোভ। আর বাম ফুসফুস হচ্ছে কি, বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত, তাহলে এটা একটা লোভ, এটা একটা লোভ। মানে যতগুলো খণ্ড, খণ্ডকে আমরা সুন্দর ভাষায় বলতেছি কি, লোভ বলতেছি। তারপরে সেগমেন্ট বা লোবিউল, সেগমেন্ট বা লোবিউল, ডান ফুসফুস 10টা সেগমেন্ট আর বাম ফুসফুস 8টা সেগমেন্টে বিভক্ত। সেগমেন্ট জিনিসটা আমরা একটু দেখি, সেগমেন্ট জিনিসটাকেও আমরা দেখি। আচ্ছা, এখানেই দেখাই জিনিসটা হচ্ছে, এলো ওয়েব পেজে ঢুকলে না। আচ্ছা দেখো, আমাদের এই যে প্রত্যেকটা ফুসফুসের মধ্যে মেইনলি তারা হচ্ছে 3টা লোব, লোবগুলা দেখো। আমরা যদি এখানে দেখা যাইতেছে কিনা একটু দেখাও আপুকে, বলো দেখা যাচ্ছে, একটু জুম করা যাবে? আমি শুধু ওই পার্টটা জুম করতে চাইতেছি। এই মিস লাগবে? হ্যাঁ, এই ইমেজটাই। এটা ওখানে নিয়ে দিই? হ্যাঁ। এটা নিলে রাখতে লাগবে না? না। আচ্ছা দেখো, আমরা সেগমেন্ট পড়ছি, সেগমেন্ট আর লোব দুইটা জিনিসকে একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখো এখন দেখা যাইতেছে তো আশা করি। তো দেখো আমরা পড়ছি ডান ফুসফুস হচ্ছে 3 খণ্ড বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে আমার রাইট, বা এটা হচ্ছে আমার রাইট পার্ট আর এটা হচ্ছে লেফট, ডান আর বাম। এখন বাম না, সরি, এটাও ডানেরই একটা অংশ, এটাও ডানই। ঠিক আছে, আমরা জাস্ট সেগমেন্টগুলো একটু বুঝি। তাইলে ডান ফুসফুস 3 খণ্ড বিশিষ্ট, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, তাহলে এটা হচ্ছে খণ্ড নাম্বার 1, এটা হচ্ছে খণ্ড নাম্বার 2, এটা হচ্ছে খণ্ড নাম্বার 3। এই যে 3টা খণ্ড, এই 3টা খণ্ডরে আমি বলতেছি কি, এই 3টা খণ্ডরে বলতেছি হচ্ছে আমি লোব। 3টা খণ্ডকে বলতেছি কি, 3টা খণ্ডকে বলতেছি হচ্ছে লোব। কিন্তু দেখো এই খণ্ডগুলাকে যদি আমি আরেকটু ডিটেলসে দেখতে চাই, এই খণ্ডগুলার ভিতরে কিন্তু আরো কতগুলা কালার দেওয়া আছে। তোমাদের এখানে কতটা ক্লিয়ার যাইতেছে আমি বুঝতেছি না, তোমাদের এখানে কতটা ক্লিয়ার যাইতেছে। দেখো এই হচ্ছে একটা কালার, এই হচ্ছে একটা কালার, এইদিকে হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে একটা কালার, এইখানে হচ্ছে আরেকটা কালার, এই পাশে হচ্ছে আরেকটা কালার, এখানে হচ্ছে আরেকটা কালার 7, দেন এখানে হচ্ছে আরেকটা কালার, এখানে হচ্ছে আরেকটা কালার 10। দেখো 10টা কালার আমি পাইছি, তার মানে 10টা কালার যেহেতু এই একটা ফুসফুসের মধ্যেই আমার আছে, তার মানে এই 3টা বড় খণ্ড বাদেও আমার এখানে আরো ছোট ছোট কিছু খণ্ড আমি খুঁজে পাইতেছি। এই ছোট ছোট যে খণ্ডগুলা, সেগুলারে আমি কি বলতেছি, সেগুলারে বলতেছি হচ্ছে আমি সেগমেন্ট। সেগুলারে কি বলতেছি, সেগুলারে বলতেছি হচ্ছে আমি আমি সেগমেন্ট বলতেছি। এই সেগমেন্টের ভিতরে আবার অনেকগুলো আরো ছোট ছোট কিছু পার্ট আছে, সেগুলারে আমি কি বলবো, লোবিউল বলতেছি। তাহলে সেগমেন্ট জিনিসটা ক্লিয়ার হইছো? সেগমেন্ট জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো উল্টা দিকে যখন আমরা হাইলাম যে পার্টে আছে, এই পার্টটাতে কি বলছি, এটা আমি বলতেছি না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার হাইলাম। তাহলে হাইলাম যেদিকে আছে, সেম ভাবে এদিকেও কিন্তু আমার এই সেগমেন্টগুলারে আমি আরো ক্লিয়ারলি দেখতেছি। দেখো
সেগমেন্টগুলো আমি এইখানেও ক্লিয়ারলি দেখতেছি। তাহলে এগুলা হচ্ছে সেগমেন্ট, আমার লোবের পরে আরো যে আলাদা আলাদা যে পার্টগুলা, ঠিক আছে? সেগমেন্ট জিনিসটা ক্লিয়ার না? তো ইনশাল্লাহ ক্লিয়ার। দেন আছে কি অ্যালভিউলার নালী। এই অ্যালভিউলার নালীগুলা কি করবে, অ্যালভিউলার থলিতে গিয়ে উন্মুক্ত হইতেছে। অ্যালভিউলার নালীগুলা কি করবে, এগুলো হচ্ছে অ্যালভিউলার থলিতে গিয়ে সরাসরি কানেক্ট হবে। দেন কি করতেছে, এই অ্যালভিউলার থলির ভিতরে কি আছে, আমাদের আছে হচ্ছে অ্যালভিউলাই। এই অ্যালভিউলাইটা কি বলতো, আমাদের ফুসফুসের গঠন আর কার্যগত একক। এই অ্যালভিউলাইটা কি, ফুসফুসের গঠন ও কার্যগত একক, যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফুসফুসের গঠন আর কাজের এককে কি বলি আমরা, ফুসফুসের গঠন আর কাজের এককে বলি হচ্ছে অ্যালভিউলাই। ঠিক আছে, ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা, তারপরে দেখো এখন আমরা ট্রাকিয়া থেকে অ্যালভিউলাই পর্যন্ত আমার বাতাসের যাত্রাপথটা একটু চিনব, যে বাতাস ট্রাকিয়া থেকে যে যাবে অ্যালভিউলাই পর্যন্ত তার আসা যাওয়ার রুটটা আমরা একটু চিনতেছি। তাহলে কি, প্রথম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে আমাদের বাতাসটা যাবে কোথায়, ট্রাকিয়া থেকে যাবে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাসে। তাইলে আমরা যদি একটু হালকা করে একটু দেখতে থাকি, কেমনে হইলো, ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে বাতাসটা যেতেছে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাসে। কোথায় যেতেছে, প্রাইমারি ব্রঙ্কাসে গেল। প্রাইমারি ব্রঙ্কাসগুলা আবার হচ্ছে ভাগ হইলো, মনে করো আমি এই বাম পাশেরটাকে নিয়েই কথা বলতেছি। প্রাইমারি ব্রঙ্কাসটা ভাগ হয়েছে, বাম পাশে খণ্ড কয়টা, বাম পাশে খণ্ড হচ্ছে 2টা, তার মানে ব্রঙ্কাসটা ভাগ হবে 2 ভাগে। তাহলে প্রাইমারি ব্রঙ্কাসটা ভাগ হইলো সেকেন্ডারি ব্রঙ্কাসে। তাহলে এটা হচ্ছে আমার প্রাইমারি ব্রঙ্কাস, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। আচ্ছা, তো সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে কি করবে, এগুলা হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাসে ভাগ হয়ে যাবে। এগুলা হচ্ছে আরো কিছু টারশিয়ারি ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল। এই পর্যায়ে ভাগ হয়ে গেছে মানে কিন্তু তারা আমার ফুসফুসের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এই ভাগ হওয়ার মাধ্যমে কিন্তু তারা ফুসফুসে ঢুকে গেছে। এরপরে হচ্ছে তারা টারশিয়ারি ব্রঙ্কাসে ভাগ হইতে থাকতেছে। টারশিয়ারি ব্রঙ্কাসে ভাগ হইলো, টারশিয়ারি ব্রঙ্কাস গুলাতে ভাগ হইতে থাকতেছে। তারপরে টারশিয়ারি ব্রঙ্কাসে ভাগ হওয়ার পরে কি করলো, আমরা দেখছি ব্রঙ্কিউল গুলা পড়লাম। টারশিয়ারি ব্রঙ্কিউল থেকে তারা কই যাবে, তারা হচ্ছে আমার টার্মিনাল ব্রঙ্কিউলে। টার্মিনাল ব্রঙ্কিউল কি, প্রান্তীয় ব্রঙ্কিউল। তাহলে আমার এটা মনে করো আমার টারশিয়ারি ব্রঙ্কিউল। আমি জাস্ট একটা র ফাইল তোমাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার টারশিয়ারি ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলটাকে বিতে লিখতেছি শুধু, টারশিয়ারি ব্রঙ্কিউল। এই টারশিয়ারি ব্রঙ্কিউলটা কি করবে, এটা হচ্ছে আমার আস্তে আস্তে করে সে আমার কোথায় যাবে, টার্মিনাল ব্রঙ্কিউল বা আমার প্রান্তীয় ব্রঙ্কিউল। সরি, আমার হচ্ছে এটা টার্মিনাল ব্রঙ্কিউল, নট টারশিয়ারি, এটা হচ্ছে টার্মিনাল। টারশিয়ারি আর আমার টার্মিনালটা ঝামেলা লাগেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। এই টার্মিনাল ব্রঙ্কিউলটা কি করবে, টার্মিনাল ব্রঙ্কিউল থেকে হচ্ছে আস্তে আস্তে করে তারা আমার শ্বসন ব্রঙ্কিউলের দিকে ঢুকবে। টার্মিনাল ব্রঙ্কিউল এই পার্টটা এখানে এসে হচ্ছে সে শ্বসন ব্রঙ্কিউল বা আমার রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরেই আমার কি শুরু হয়ে গেছে, আমার সেই অ্যালভিউলাসটা আমি পেয়ে যাইতেছি। আমরা কি পাচ্ছি, আমরা অ্যালভিউলাসটা পেয়ে যাইতেছি। নরমালি অ্যালভিউলার নালীটা আমরা পরে দেখাইতেছি কোথা দিয়ে যাইতেছে। আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে অ্যালভিউলাসটা ইনিশিয়ালি চিন্তা করতে পারি যে আমি অ্যালভিউলার পর্যন্ত গেছি, এখন বাকিগুলো আমরা আবার আসি। অ্যালভিউলাস, এখন এই যে আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলাস পর্যন্ত যাব, আমরা একটু রাস্তাটা আরেকবার একটু দেখি। মনে করো এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল। তো এই যে রেসপিরেটরি ব্রঙ্কিউলটা গেল, এই রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে আমার এখানে এটা হচ্ছে আরেকটু লম্বা হলো, আমি কালারগুলো একটু চেঞ্জ করি।
ওই পাশ থেকে লিখলে একটু অকওয়ার্ড লাগে। আচ্ছা, এই যে সবুজ কালার যেটা, এটা হচ্ছে, এটাকে একটু ছোট করে চিকন করে দিই, এটা হচ্ছে আমার অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালীটা সরাসরি কোথায় যাবে? এটা আমার অ্যালভিউলাসেই যাবে, অ্যালভিউলার নালী। বাংলিশ হয়ে গেছে তাই না? তো অ্যালভিউলার নালীর পরে আমার কি করতেছে, এই যে এই জায়গাতে অ্যালভিউলাস গুলো দেখতে কিন্তু অনেকটা আঙ্গুরের থোকার মতো। এই যে জায়গাটা আমরা সেটাকে কি বলতেছি, এই মাঝখানের পার্টটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম। আর এই যে আঙ্গুরের থোকার মতো যে জিনিসগুলা, এই আঙ্গুরের থোকার মতো জিনিসগুলাকে আমি কি বলতেছি, আঙ্গুলের থোকার মতো জিনিসগুলাকে বলতেছি হচ্ছে অ্যালভিউলাই। আঙ্গুলের থোকার মতো জিনিসগুলাকে কি বলতেছি, আঙ্গুলের থোকার মতো জিনিসটাকে বলতেছি হচ্ছে অ্যালভিউলার। আর পুরা যে থলিটা মনে করো আমাদের হচ্ছে অনেকটা আঙ্গুরের থলির মতো। এই পুরা থলিটাকে এটা আরেকটু সুন্দর করে আঁকলে মনে হয় আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে অ্যাট্রিয়া, এটা হচ্ছে অ্যাট্রিয়া, দেন এটা হচ্ছে তুমি ধরতে পারো অ্যালভিউলার থলি, যে থলির মতো অংশটা আছে সেটারে বলতে পারি অ্যালভিউলার থলি। আর সাইডে যেটা আছে সেটারে আমি কি বলতে পারতেছি, সাইডেরটা হচ্ছে আমার অ্যালভিউলাস, আর এটা হচ্ছে কি থলিটা। অ্যালভিউলার থলি। তাহলে এই পুরাটা হচ্ছে আমার এই ট্রাকিয়া থেকে অ্যালভিউলাই পর্যন্ত আসার রাস্তাটা। তাহলে আরেকবার একটু রিক্যাপ করি, জিনিসটা একটু গোলমাল হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে আমার ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে আমার বাতাসটা ঢুকলো, সেটা হচ্ছে আমার কি গেছে, আমার দুইটা ব্রঙ্কাস দিয়ে তারপর হচ্ছে বাতাসটা যাবে। তাহলে ব্রঙ্কাসটা কি দুই ভাগ হয়েছে, আমার ট্রাকিয়াটা আমার দুই ভাগ হয়ে দুইটা ব্রঙ্কাস তৈরি করছে। এই দুইটা ব্রঙ্কাসকে আমি কি বলতেছি, প্রাইমারি ব্রঙ্কাস বলতেছি। কি বলতেছি, প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাসগুলা কি করবে, তারা হচ্ছে আমার সেকেন্ডারি ব্রঙ্কাস। এই যে দুইটা লোবে যে ভাগ হয়েছে, এই দুইটা লোবকে বলতেছি সেকেন্ডারি ব্রঙ্কাস। এই সেকেন্ডারি ব্রঙ্কাসে ভাগ হয়েছে, ভাগ হয়ে তারা কি করবে, তারা হচ্ছে ফুসফুসে ঢুকবে। এখানে হচ্ছে কি, তারা হচ্ছে ফুসফুসে ঢুকলো, ফুসফুসে ঢুকলো। ফুসফুসে ঢুকার পরে কি হবে, তারা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউলে পরিণত হবে। তারা হচ্ছে সরি টারশিয়ারি ব্রঙ্কাসে আবার ভাগ হবে। তারা হচ্ছে আরো কিছু ভাগ 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 হইতেছে। এই আরো কিছু ভাগ ভাগকে আমি কি বলতেছি, সেটারে বলতেছি হচ্ছে আমরা টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস। এই টারশিয়ারি ব্রঙ্কাসগুলো আরেকটু লম্বা হইলে, যখন আরেকটু নিচের দিকে গেল, সেই টারশিয়ারি ব্রঙ্কাসটাকে আমি কি বলতেছি, টার্মিনাল ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাসটা আরেকটু নিচের দিকে গেছে, সেটাকে আমি কি বলতেছি, টার্মিনাল ব্রঙ্কাস। এটা হচ্ছে বাতাসের যাত্রাপথ। তাহলে টার্মিনাল ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাসের পরে কি, বা আমাদের প্রান্তীয় সরি টার্মিনাল ব্রঙ্কিউল, নট ব্রঙ্কাস। ব্রঙ্কাসটাকে ছোট ভাইটারে আমি বলতেছি হচ্ছে ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউলটা আমার পরবর্তীতে কি হয়েছে, আমার যখন অ্যালভিউলাসের কাছাকাছি চলে গেছে, তখন কি বলতেছি আমি, সেটা রেসপিরেটরি ব্রঙ্কিউল। তাহলে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে পাইলাম কি, আমি হচ্ছে এই পার্টে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল। তো রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে কি আমার হচ্ছে অ্যালভিউলাসের দিকে তারা আবার কানেক্টেড হয়ে যেতে পারতেছে। ঠিক আছে, এখন আমরা আরেকটু ডিপলি চিন্তা করি বা আরেকটু দেখি, তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিউলটা কি হইতে পারে। আমার রেসপিরেটরি ব্রঙ্কিউলটা হচ্ছে আরেকটু সামনে গিয়ে অ্যালভিউলার নালীর সাথে মিলিত হইতে পারে বা হবে। অ্যালভিউলার নালীর সাথে মিলিত হইলে অ্যালভিউলার নালীটা গিয়ে উন্মুক্ত হইতেছে কোথায়, অ্যাট্রিয়ামে। অ্যালভিউলার নালীটা গিয়ে উন্মুক্ত হবে কোথায়, এটা উন্মুক্ত হবে হচ্ছে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হবে। তো অ্যাট্রিয়ামটা গিয়ে আমার কি করতেছে, কানেক্টেড হইতেছে অ্যালভিউলার থলির সাথে। অ্যাট্রিয়ামের পরে হচ্ছে বিশাল বড় একটা অ্যালভিউলার থলির মতো আছে। এই থলির ভিতরে চারপাশে কি আছে বলতো, অ্যালভিউলাসগুলো ছড়ায় ছড়ায় আছে। এই অ্যালভিউলাসগুলো আগুনের থোকার মতো আছে। আর এই প্রত্যেকটা অ্যালভিউলাসকে কি বলা হয়, ফুসফুসের গঠন আর কার্যগত একক। ফুসফুসের গঠন আর কার্যগত একক। ক্লিয়ার হইছো? এতটুকু বলো, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, হলুদ বা হালকা সবুজ হলে ভালো হয়। এই পার্টটা চিত্র আঁকার জন্য দিছি, ঠিক আছে? এটাতে ওরকম সমস্যা হবে না আশা করি, আর পিডিএফটা পেয়ে যাবা। আমি আর লাল কালার ইউজ করবো না, কিন্তু এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। তো আমি কিন্তু এখানে লাল কালারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি,
আমার মনে হয় এখানে লাল কালারটা ক্লিয়ারলি দেখার কথা। আচ্ছা, তো আশা করি সবার ক্লিয়ার। তো আমরা অ্যালভিওলাসটা পড়বো। অ্যালভিওলাসটা হচ্ছে আমাদের আজকে শেষ টপিক ইনশাল্লাহ। তো দেখো আমরা অ্যালভিওলাস সম্পর্কে যদি একটু পড়ি, অ্যালভিওলাস সম্পর্কে আমরা কি কি জানলাম এতক্ষণ পর্যন্ত। অ্যালভিওলাসটা হচ্ছে আমাদের ফুসফুসের গঠনগত আর কার্যগত একক। তার মানে এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, প্রচুর আসে। তো অ্যালভিওলাস কিরকম, এটা হচ্ছে আইসাকার এপিথেলিয়াল কোষে আবৃত, এক স্তর আইসাকার এপিথেলিয়াল কোষে আবৃত। এপিথেলিয়ামের অনেকগুলা ভ্যারাইটি আছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের হচ্ছে একটা এই এপিথেলিয়ালটা, যেটাকে আমরা কি বলতেছি, আইসাকার এপিথেলিয়াল বলতেছি। তাহলে এগুলা হচ্ছে, এর যদি আমরা আকৃতি চিন্তা করি, অ্যালভিওলাসের আকৃতি কিরকম, এটা হচ্ছে অনেকটা আমাদের আঙ্গুরের থোকার মতো, যেটা আমাদের এখানে লেখা নাই। আমাদের কি অ্যালভিওলাসটা হচ্ছে, আমরা বলতে পারি অনেকটা সে হচ্ছে আঙ্গুরের থোকার মতো। অ্যালভিওলাস হচ্ছে আঙ্গুলের থোকার মতো অনেকটা দেখতে, তাই না। এখন এই অ্যালভিওলাস গুলা কি করতেছে, তারা হচ্ছে আমাদের অ্যালভিওলার ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকতেছে। এই যে অনেকগুলো অ্যালভিওলাস আছে আমার, একটার সাথে একটা লেগে লেগে আছে। এখন এই লেগে লেগে জিনিসগুলোও কিন্তু একটার থেকে আরেকটা একটু বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্ন কিভাবে আছে, এই যে অনেকগুলো অ্যালভিওলাস মনে করে এখানে 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 আছে, এই প্রত্যেকটা হচ্ছে আমার এই ট্রাবেকুলি নামক, অ্যালভিওলাই ট্রাবেকুলি নামক একটা ব্যবধায়ক পর্দা বা একটা সেপ্টাম বা একটা কভার দিয়ে বা একটা কি বলে এটাকে পার্টিশন দিয়ে হচ্ছে তারা একটার থেকে আরেকটা আলাদা আছে। এখন এটার আকৃতি কিরকম, অনেকটা পড়ছি যে আঙ্গুরের থোকা আকৃতির। আর প্রত্যেকটা কতটুকু বড় সড়ো, তারা হচ্ছে 200 থেকে 300 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, তারা হচ্ছে একটু বড়। দেন তারা হচ্ছে কি, তারা হচ্ছে তাদের পাতলা কতটুকু, তারা হচ্ছে 4 মাইক্রোমিটার, বা আমরা এটাকে 0.4 নট 0.4, এটা হচ্ছে 0.4 বা 0.4 মাইক্রোমিটার অথবা 0.1 মাইক্রোমিটার পুরু। তারা হচ্ছে তাদের যে আবরণগুলো আছে সেই আবরণগুলার পুরুত্ব কতটুকু, বা তারা হচ্ছে চামড়া কতটুকু মোটা, সেটা বলতে পারি হচ্ছে। দুইজন স্যার দুই কথা বলছে। আলিম স্যার বলছে হচ্ছে 0.1 মাইক্রোমিটার, মানে হচ্ছে ওনার মতে 0.1 মাইক্রোমিটার। আর আজমল স্যার কি বলছে, আজমল স্যার বলছে হচ্ছে 0.4 মাইক্রোমিটার। দুইটা একটু মাথায় রেখো, যদিও বা এটা পরীক্ষাতে অত আসে না, কিন্তু এটা একটু হালকা মাথায় রাখবা। আচ্ছা, এখন এই অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে একটু পার্থক্য থাকে। দেখো, যদি একদম মাত্র সদ্য ভূমিষ্ঠ কোনো বাচ্চা থাকে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চার ক্ষেত্রে অ্যালভিওলাস থাকবে কতটুকু, 20 মিলিয়ন। কতগুলো থাকতেছে, 20 মিলিয়ন। 8 বছর বয়সে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় কতটুকু, 300 মিলিয়ন। আরেকজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে দুইটা ফুসফুসে কতগুলো অ্যালভিওলা থাকে, প্রায় 700 মিলিয়ন করে থাকতেছে। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো পরীক্ষাতে মাঝে মধ্যে চাই এবং স্পেসিফিক ভাবে বয়স উল্লেখ করে দেয়। বিশেষ করে 8 বছরেরটা আরো বেশি আসে, যে 8 বছর বয়সে একটা শিশুর অ্যালভিওলাসের সংখ্যা কত কত থাকে, 300 মিলিয়ন থাকে। এখন কিন্তু দুই ফুসফুস মিলায়া হিসাবটা বলা হয়েছে, ঠিক আছে, যে এক ফুসফুস না, এক ফুসফুসে 300 না, দুই ফুসফুস মিলিয়ে তার 300। আর নবজাতকের ক্ষেত্রে দুই ফুসফুস মিলিয়ে 20। আমি গত ক্লাসেও একটা জিনিস বলছি, আজকেও বলতেছি, এই যে 300 মিলিয়ন কথাটা বলছে দুই ফুসফুস মিলিয়া। এখন দুই ফুসফুস মিলিয়া মানে কিন্তু এরকম না যে ডান ফুসফুসে 150 আবার বাম ফুসফুসে 150, এরকম না। তোমার ডান ফুসফুসে 100 থাকতে পারে, বাম ফুসফুসে 200 থাকতে পারে। আবার বাম ফুসফুসে 50 থাকতে পারে, ডান ফুসফুসে তোমার 250 থাকতে পারে। এটা কোথাও স্পেসিফিক ভাবে কোন ফুসফুসে কতগুলো থাকতে সেটা বলা নাই। দুইটা মিলায়া টোটাল হচ্ছে এতটুকু। কখনো দুইটারে ভাগ ভাগ করতে যাবা না। তোমরা বোর্ড পরীক্ষা দিবা, বায়োলজি অলিম্পিয়াড দিতে যাইতেছো না যে তোমরা এই কাহিনীগুলো এখানে করবা, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আচ্ছা, তো অ্যালভিওলাসের একটা প্রাচীর আছে, অ্যালভিওলাসের প্রাচীর আছে। এই অ্যালভিওলাসের প্রাচীরটা হচ্ছে 5টা কোষ দিয়ে গঠিত। এই 5টা কোষ কি কি, প্রথমে হচ্ছে টাইপ 1 অ্যালভিওলার কোষ, তারপরে টাইপ 1 অ্যালভিওলার কোষ আছে, তারপরে কিছু ম্যাক্রোফেজ আছে। দেখো আমার কেন এখানে ম্যাক্রোফেজটা দরকার, কারণ ফুসফুসে বাতাসটা তো বাইরে থেকে আসতেছে, দ্যাট মিন্স বাহির থেকে আরো অনেক কিছু ফুসফুসের মধ্যে ঢুকতে পারে, যেগুলা ফুসফুসের জন্য ক্ষতিকর। ফুসফুসের মধ্যে ইনফেকশন হয়ে গেল, তখন কি তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তাহলে শ্বাসকষ্ট তো কাম্য না। এই জন্য ম্যাক্রোফেজগুলো হচ্ছে ওইখানে মারামারি করার জন্য বসে থাকতেছে। তারপর এন্ডোথেলিয়াল কোষ থাকতেছে, কিছু লোহিত কণিকা থাকবে, আর টাইপ 2 অ্যালভিওলার সেল থাকতেছে। তাহলে 5 ধরনের কোষ আমি এখানে খুঁজে পাইতেছি। এখন এই যে টাইপ 2
আমার অ্যালভিওলার কোষটা আছে, এই টাইপ 2 অ্যালভিওলার কোষটার হচ্ছে একটা স্পেশাল কাজ আছে। সে কি করে? সে হচ্ছে সারফেক্টেন্ট নামক কিছু বস্তু ক্ষরণ করে। সে কি করে? সে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে। সে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করবে। তাহলে এই যে সারফেক্টেন্ট ক্ষরণ করতেছে, সারফেক্টেন্টটা কি? এটা হচ্ছে আমার এই যে কি করে বলতো, আমাদের ফুসফুসটা আর হৃৎপিণ্ড বিট করে। আমরা বিট করে বলতে কি বুঝতে পারি? তুমি যখন শ্বাস নিতেছো আর বের করতেছো, ফুসফুসটাও সংকুচিত প্রসারিত হবে। এখন ফুসফুসটা যদি এটা হয়, চিন্তা করে, এটা হচ্ছে ফুসফুস আর এটার বাইরে আছে হচ্ছে কি তোমার প্লিউরাটা আছে, যে হচ্ছে ফুসফুসকে কভার করে রাখছে। এখন যদি সারফেক্টেন্ট জিনিসটা না থাকে, তাহলে এই ফুসফুসটা যখন তুমি নিঃশ্বাস ছাড়বা, তখন কি হবে? সে হচ্ছে একটু রিল্যাক্স হইতে হইতে এখানে আসবে। তাহলে এই জায়গা থেকে ঘর্ষণ হয়ে হয়ে এখানে আসবে না? এখন তোমার ফুসফুসের ভিতরে বা তোমার ইনার অর্গানের মধ্যে যদি ঘর্ষণ হয়, তাহলে তোমার কিরকম লাগবে? মনে হবে সেকেন্ডে সেকেন্ডে তুমি আমাদের হযরত আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ করে আসতেছো, তাই না? এখন চিন্তা করো, তুমি শ্বাস কতবার নিতেছো, ততবারই তোমার ঘর্ষণ হবে, ততবারই তুমি হচ্ছে মরতে মরতে বাইচা আসবা এবং কোনো এককালে ঠাস করে তুমি মরে যাবা। এখন তোমার যাতে ওই ঘর্ষণটা না হয় বা ঘর্ষণের কারণে তুমি যাতে ব্যথা না পাও বা তোমার যাতে ফুসফুসের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য কি হয়? এই সারফেক্টেন্টটা ক্ষরণ হয়। এই সারফেক্টেন্টটা কি করবে? সুন্দর মতো তোমার পৃষ্ঠটান কমাই দিবে, তোমার হচ্ছে জায়গাটা আরো স্মুথ করে দিতেছে। তখন তোমার এই নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা হইতেছে না, তোমার ফুসফুসেরও হচ্ছে সংকোচন প্রসারণে কোনো সমস্যা হবে না। আর এই সারফেক্টেন্টটা ক্ষরণ করে কি? ওই যে টাইপ 2 অ্যালভিওলার সেলটা পড়লাম, ওই টাইপ 2 অ্যালভিওলার সেলটা হচ্ছে এই সারফেক্টেন্টটা ক্ষরণ করে। এবং এটা এমসিকিউতে আসে, সারফেক্টেন্ট কোথা থেকে ক্ষরিত হয়? তখন তুমি টাইপ 2 অ্যালভিওলার সেলটার কথা না বলে সরাসরি বলবা কোথা থেকে? এই অ্যালভিওলাস থেকে। অপশনে অ্যালভিওলাসটাই পাবা, ঠিক আছে? অপশনে অ্যালভিওলাসটা থাকবে, টাইপ 2 অ্যালভিওলার সেলের কথা থাকবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্টের কাজ হচ্ছে পৃষ্ঠটান কমানো। সারফেক্টেন্টের কাজ কি? পৃষ্ঠটান কমানো। পৃষ্ঠটান কমানো। আচ্ছা, এখন দেখো সারফেক্টেন্টের কথাটা এখানে বলা আছে, যেটা হচ্ছে ডিটারজেন্টের মতো একটা বস্তু, যেটা হচ্ছে ফসফোলিপিড নামক কিছু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এখানে এটার উপাদান কি কি আছে? আমার কিছু ফসফোলিপিড আছে, কিছু নিউট্রাল লিপিড আছে বা কোলেস্টেরল আছে, কিছু আয়ন আছে, কিছু প্রোটিন আছে। এখানে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কতটুকু? একটা বেবি যখন তার বয়স 23 সপ্তাহ থাকে, মানে ভ্রূণ বলতে পারি আমরা, একটা ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ থাকতেছে, তখন থেকে বা 5 মাস থেকে এই সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয়ে যায়। মানে সে জন্ম নেওয়ার আগেই তার বয়স যখন 23 সপ্তাহ বা 5 মাস, তখন থেকে কি হবে? সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয়ে যায়। এটা আরেকটা এমসিকিউ। আর 24 সপ্তাহের আগে কি করা হয় না? আমাদের এই মানব ভ্রূণকে স্বাধীন সত্তা হিসেবে বা অস্তিত্ব হিসেবে গণ্য করা হয় না। এর কারণটা কি? এর আগ পর্যন্ত তাকে ভ্রূণ বলা হয় এবং তোমাকে তখন বেবি বলা হবে ওই 24 সপ্তাহ বয়স থেকে, বা 24 সপ্তাহ ক্রস করে যখন তুমি 24 সপ্তাহে গেছো, ক্রস করো নাই, 24 সপ্তাহ হয়েছে, তখন থেকে তোমাকে কিউট একটা বেবি বলা হবে। কিন্তু এর আগ পর্যন্ত তুমি হচ্ছে ভ্রূণ বা ফিটাস, ওই জিনিসগুলো বলা হবে যে এই ফিটাস এতটুকু বড় হয়েছে, এই ভ্রূণটা এতটুকু বড় হয়েছে। কিন্তু 24 সপ্তাহের পর থেকে হচ্ছে তোমাকে ইন্ডিভিজুয়াল একটা মানুষ হিসেবে কাউন্ট করা শুরু হবে। আর 23 সপ্তাহ থেকে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি অ্যালভিওলাসের এটার কাজটা কি? সারফেক্টেন্টের কাজ কি? এটা হচ্ছে যে বললাম পৃষ্ঠটান কমায় দিবে। দেন ফুসফুসের যাতে কম পরিশ্রমে সংকুচিত প্রসারিত হইতে পারে। সে হচ্ছে শুকনা জায়গা দিয়া, তুমি শুকনা জায়গাতে স্লিপ কাটবা না। তোমার যদি ফ্লোরের মধ্যে যদি কোনো একটা জায়গাতে, চিন্তা করো তোমার হচ্ছে বাসার যিনি হেল্পিং হ্যান্ড আছে, একজন আন্টি আছে, সেই হেল্পিং হ্যান্ড আন্টি হচ্ছে, তুমি ঘুমাইতেছিলা, তোমার ফ্লোরের হচ্ছে টাইলসটা হচ্ছে সুন্দর করে, তার মন চাইলো রিন পাউডার ভিজানো পানি দিয়া সে মুছবে, তো উনি তো মুছে ওনার কাজ করে চলে গেছে। এখন তুমি ঘুম থেকে উঠে ফ্লোরে পা দিছো, তুমি হচ্ছে কি করছো? সুন্দর করে আকাশের দিকে মুখ করে নিচে হচ্ছে তুমি পড়ে গেছো। এই যে আকাশের দিকে মুখ করে পড়ে গেছো, শুকনা ফ্লোর থাকলে কিন্তু তুমি পড়তা না। এখন তোমাকে কম পরিশ্রমে তুমি হচ্ছে আকাশের দিকে মুখ করে নিচে পড়তে পারছো, কি কারণে? এই যে তোমার কি ছিল, রিন পাউডার ছিল, সেই রিন পাউডারের হচ্ছে তোমার কি করছে, পৃষ্ঠটান কমাই দিয়া তোমার চিৎপটাং করে দিছে। কম পরিশ্রমে পড়ে গেছো, নর্মালি পড়তা না। নর্মালি পড়তে গেলে অনেক কাহিনী করে পড়তে হইতো। তো ওই জিনিসটাতে কে সাহায্য করতেছে? সারফেক্টেন্ট আমাদের এই ফুসফুসের ক্ষেত্রে সাহায্য করতেছে। পাশাপাশি অক্সিজেনের কার্বন ডাই অক্সাইডের দ্রুত বিনিময়ে সাহায্য করে। কেমনে? কারণ যেহেতু ফুসফুস তাড়াতাড়ি করে সংকুচিত প্রসারিত হইতে পারতেছে, ফুসফুস সংকুচিত হইলেই তো তার ভিতরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা ঢুকবে, সে প্রসারিত হইলেই তো হচ্ছে তার ভিতর থেকে অক্সিজেন যুক্ত রক্তটা আমার হৃৎপিণ্ডে ঢুকবে। তাহলে যেহেতু
গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাস বিনিময়ের সাথে সে যুক্ত, তাহলে সে যত তাড়াতাড়ি সংকুচিত প্রসারিত হবে, অক্সিজেনের কার্বন ডাই অক্সাইডের পরিবহনটাও তত তাড়াতাড়ি হবে। তারপরে অ্যালভিওলাসের জীবাণুগুলা ধ্বংস করে। অ্যালভিওলাসের গঠনের মধ্যে আমরা কি পড়ছি, তার ভিতরে কি আছে, ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজ কি করবে, অলওয়েজ হচ্ছে মারামারি শুরু করে দিবে। যেহেতু নিঃশ্বাস প্রশ্বাসের সাথে অনেকগুলা জীবাণু ঢুকতে পারে, সেই জীবাণুগুলার মারামারির দায়িত্বগুলো কে নেবে, অ্যালভিওলাস, স্পেশালি অ্যালভিওলাসের ভিতরে থাকা ম্যাক্রোফেজগুলা। বুঝতে পারছি? আচ্ছা, এখন চলে আসি ফুসফুসের কাজের মধ্যে। এই যে ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজগুলা হচ্ছে বিভিন্ন ধরনের সে কাজ করে। প্রথম কথা হচ্ছে সে প্রোটিন, ফ্যাট আর হচ্ছে কার্বোহাইড্রেটের কিছু সংশ্লেষণ করতে পারে। পাশাপাশি কি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, পানির ভারসাম্য রক্ষা করতে পারে, শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। চিন্তা করো, যে বাতাসটা ভিতরে ঢুকতেছিল, সেই বাতাসটা ঢুকছে কোথায়, কিসের উদ্দেশ্যে? তার আলটিমেট ডেস্টিনেশন ছিল হচ্ছে ফুসফুসটা। তাহলে যেহেতু ফুসফুসের উদ্দেশ্যে বাতাসটা ঢুকছে, তাহলে সেই বাতাসটা গিয়ে আমার স্বরযন্ত্রের মধ্যে, ভোকাল কর্ডের মধ্যে গিয়ে ঠাস ঠাস করে সে বাড়ি দিতেছে। তাহলে ফুসফুসও কিন্তু এই শব্দের সাথে আমাদের কিছুটা জড়িত। তারপরে কি করছে, ফুসফুসের মধ্যে সেরাটোনিন আর হচ্ছে হিস্টামিন সংরক্ষিত হয়। পাশাপাশি কি, আমার অ্যাড্রেনালিন আর হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে নর অ্যাড্রেনালিন আর হচ্ছে অ্যাড্রেনালিন, আমার হচ্ছে এই দুইটা হরমোন, ঠিক আছে। এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এই দুইটাকে আরো দুইটা নামে বলা হয়, অ্যাড্রেনালিন বা নর অ্যাড্রেনালিন, অথবা এপিনেফ্রিন অথবা নন এপিনেফ্রিন। এই হরমোনগুলাকে হচ্ছে সে কি করতে পারে, সে হচ্ছে নিষ্ক্রিয় করে দিতে পারে। আর কি, আমাদের ইমিউনোগ্লোবিন হচ্ছে ক্ষরণ করবে, এবং আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1 আর অ্যাঞ্জিওটেনসিন 2 এর হচ্ছে রূপান্তর করবে। তাকে ইমিউনোগ্লোবিন জিনিসটা কি, ইমিউনোগ্লোবিন হচ্ছে এটা এক ধরনের হরমোন, যে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে সে সাহায্য করতেছে। এই ইমিউন সিস্টেমটাকে যাতে সে আরো ভালোভাবে সাহায্য করতে পারবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে যাতে সে আরো ভালোভাবে কাজ করতে পারে, এটার জন্য সে কি করবে, এই ইমিউনোগ্লোবিনটাকে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 আর 2 তে রূপান্তরিত করে দিছে, ঠিক আছে। এন্ড পাশাপাশি কি, সে হচ্ছে ব্র্যাডিকাইনিন আর হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুইটা হরমোনকে হচ্ছে সে সংশ্লেষণ করে হচ্ছে এই দুইটা আমাদের দেহের জন্য একটু ক্ষতিকর, বা এরা হচ্ছে আমাদের দেহের মধ্যে কোষগুলার ক্ষেত্রে কিছু নতুন নতুন রোগ সৃষ্টি করতে পারে। এই নতুন নতুন রোগ যাতে তারা ভিতরে বসে সৃষ্টি না করতে পারে, এই জন্য তাদেরকে হচ্ছে কি করবে, বের করে দিবে সুন্দর করে। এটা কার কাজ, এটা হচ্ছে ফুসফুসের কাজ। পাশাপাশি কি করে, অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে সে হচ্ছে জীবাণুগুলো ধ্বংস করবে। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, এই কাজগুলা কি করতেছে, সে তার জীবাণু ধ্বংসকরণ বা হচ্ছে রোগ প্রতিরোধ জিনিসগুলা মেইনলি চলবে হচ্ছে ম্যাক্রোফেজের মাধ্যমে। এখন এখানে কোন ধরনের ম্যাক্রোফেজ আছে, আমাদের বডির কিন্তু অনেকগুলা পার্টে, আমাদের স্কিন বলো বা আমাদের ফুসফুস বলো বা আমাদের রক্ত বলো, সব জায়গাতেই ম্যাক্রোফেজ আছে। কিন্তু স্পেসিফিক ভাবে বলতে গেলে ফুসফুসের যে ম্যাক্রোফেজ, সেই ফুসফুসের ম্যাক্রোফেজের নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এটা হচ্ছে কি, ফুসফুসের ম্যাক্রোফেজের নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে সে কি করবে, সে হচ্ছে জীবাণুগুলা ধ্বংস করবে। অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে জীবাণু ধ্বংস করবে। পাশাপাশি সে কিন্তু অম্ল ক্ষারের ভারসাম্যটাও রক্ষা করে, দেখো তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতেছে, পানি সাম্যতাও রক্ষা করবে, পাশাপাশি অম্ল ক্ষারের সাম্যতাটাও ফুসফুস রক্ষা করবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা ইনশাল্লাহ কালকে বাকিটুকু কন্টিনিউ করব। তো ক্লাসটা একটু বেশি শর্ট টাইম হয়ে গেছে, মাঝখানে আমাদের কারেন্টের কারণে আরো একটু সমস্যা হয়ে গেছে। তো ক্লাসটা কতটুকু বুঝতে পারছো বা কোন পার্টটুকু বুঝতে পারোনি, সেটা একটু আপুকে জানাই দাও। আচ্ছা, তো আপু বলছিলাম যে ক্লাসের শেষে হচ্ছে আমি কয়েকজনকে বিজয়ী ঘোষণা করব ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে। তো আমি দুইজনের মধ্যে আমি যে দুইজনকে শুরু থেকে দেখছি, সেই দুইজন হচ্ছে তোমরা, বিথি জান্নাত কনগ্রাচুলেশনস, তুমি তোমার কুরিয়ার অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাদের পাঠশালা পেজে দিবা। আরেকজন হচ্ছে আকাশ চন্দ্র, আমি এই দুইজনকে শুরু থেকে দেখছি। আর যদি কেউ কমেন্ট করে থাকো, আজকে আমি কমেন্টের দিকে বেশি একটা ফোকাস করি নাই, যার কারণে আরো যদি কেউ থেকে থাকো আপু সরি যে আপু তোমাদেরকে দেখি নাই। আজকের ক্লাসে দুইজনকে আপু হচ্ছে তোমাদের গিফটের জন্য
সিলেক্ট করলাম, তোমাদের দুজনকে হচ্ছে কনগ্রাচুলেশনস। তোমরা হচ্ছে তোমাদের ফোন নাম্বার, তোমাদের কুরিয়ার অ্যাড্রেস এবং আজকের ক্লাসের একটা স্ক্রিনশট তোমরা হচ্ছে আমাদের পাঠশালা ফেসবুক পেজে দিয়ে দিবা, ঠিক আছে? আর আমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমরা শুধুমাত্র ফেসবুক না, এখন থেকে চাইলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে করতে পারবা লাইভে, এবং ইউটিউব চ্যানেলে কমেন্টগুলোও করতে পারবা। তো তোমরা যদি কারো মনে হয় যে ফেসবুকে প্রবলেম হচ্ছে, বা ফেসবুকে যেহেতু রেজুলেশনটা ওরকমভাবে কমানো যায় কিনা আমি জানি না, বা ইউটিউবে যে এক্সট্রা অনেক কথা আসে সেই এক্সট্রা কথাগুলো স্কিপ করতে চাও, ইউটিউবে বসে বসে সুন্দর করে ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে গেলেই ক্লাসগুলো লাইভ করতে পারবা, পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু তোমরা লাইভ ক্লাসটা করতে পারতেছো, ঠিক আছে? তো যার যেখানে সুবিধা হয় সে ওইখান থেকে ক্লাস করো, পড়ো। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।